তো আমার ইচ্ছে ছিল পরিচালনার দিকে পা ফেলার। জুলফিকারে প্রিপ্রোডাকশন করতে করতে আমার অভিনয়ের কাজের অফার আসে। স্কুলে অবভিয়াসলি স্টেজে সারাক্ষণই থাকতাম, বাদর ছিলাম স্কুলে। সায়েন্স নিয়েছিলাম, বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। ফুটবল ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পোর্টস। তো ফুটবল নিয়ে প্রচুর লেখালেখি করেছিলাম। আমার মা ইনফ্যাক্ট একবার দিদি নাম্বার ওয়ানে নিয়ে গেছিলাম মাকে, তখন অভিনয় করতে শুরু করে দিয়েছি। তখন মা তো বলতে, হ্যাঁ ও আমাদের প্রথম ছেলে, তো প্রচুর খেয়েছে আর কি, মা বলে দিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে মারপিট ছিল ছোটবেলায়? না, আমার ভাই আমাকে প্রচণ্ড ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, ভাই ছোটবেলা থেকে কি ভাবতে যে বড় হয়ে কি হবে? প্রথম ইচ্ছে ছিল অ্যাস্ট্রোনট হব। অমিতাভ জি তো প্রথম দিন থেকেই, মানে আমার হয়তো বডি স্ট্রাকচারটাও একটু মানে কাইন্ড অফ ইজ লাইক হিজ, তো আমি অভিনয় স্টাইলটাও অনেকটা ওনাকে পিক আপ করার চেষ্টা করেছিলাম। স্টারডম এর একটা মজা আছে, মজাটা হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু কানেক্ট উইথ অ্যান অডিয়েন্স ভেরি স্ট্রংলি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স থেকে একটু দূরে থাকতে হয়। আমার মনের মানুষ নিজে খুব বিখ্যাত একজন নায়িকা, দেবাদ্রিতা। সো উই আর টুগেদার, সেটা সবাই জানে, দর্শক খুব ভালোবাসাও দিয়েছে। নমস্কার, ইটস মাজা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, এইভাবে বসেছি মানে বুঝতেই পারছেন, মাজা খোলাখুলি আড্ডা নিয়ে আজকে আমি হাজির, এবং এমন একজন মানুষকে নিয়ে এসেছি আজকে আমাদের স্টুডিওতে। মানুষ কি বলবো বলুন, বন্ধু বলুন বা ছোট ভাইয়ের মতন বলুন, যাই বলুন, আপনাদের সকলের খুব পরিচিত মানুষ। টেলিভিশনে বলুন, বিজ্ঞাপনে বলুন, ওয়েব সিরিজে বলুন, তাকে আপনারা দেখছেন এবং আরও অনেক অনেক কাজ করবে সামনে, সেরকমই একটা পরিকল্পনা রয়েছে। আর বেশি কথা বলবো না, আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছে রাহুল দেব বোস। তোমাকে স্বাগত ইটস মাজা বাংলায়, মাজা খোলাখুলি আড্ডা। এটাতে একদম আমরা কোনো রাখি না, কোনো বাঁধন রাখি না। তোমার যেটা খোলাখুলি মনে হয় তুমি বলতেই পারো, তোমার নিজের সম্পর্কে, তোমার পেরিফেরি সম্পর্কে, সব কিছু নিয়ে। প্রথমেই বলি যে তোমার অভিনয়তে আশাটা হলো কি করে? ও বাবা, কমপ্লিট অ্যাক্সিডেন্ট। মানে আমি আসলে কাজ শুরু করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তো আমার ইচ্ছে ছিল পরিচালনার দিকে পা ফেলার। সেভাবে এগোচ্ছিলাম, কাজও করছিলাম। বাট একদিন হঠাৎ করে জানতে পারলাম যে আমার কোন এক বন্ধু, সে একটা টেলিভিশন চ্যানেলে আমার ছবি দেখিয়ে দিয়েছে। কারণ ওরা ফ্রেশ ফেস খুঁজছিল তখন। তো ওকে জিজ্ঞেস করা হয়েছে, তো চট করে জাস্ট আমার ছবিটা দেখিয়ে দিয়েছে এবং তারপরে আমার কাছে কল আসে। তো আমি আকাশ থেকে পড়লাম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করা তুমি অভিনয় করতে চাও? আমি বললাম আমি স্টেজ করেছি, থিয়েটার করেছি, বাট অনস্ক্রিন কোনো দিন সেই অর্থে কাজ করার মতন ইচ্ছে হয়নি বা সুযোগ হয়নি বা হোয়াটএভার। বললো একটা অডিশন দিতে এসো। তো গেলাম অফিসে, ওদের অডিশন দিলাম। অডিশনটা আমার মনে হয় খুব খারাপ অডিশন দিয়েছিলাম, কিন্তু তাদের পছন্দ হয়েছে। এবার কি পছন্দ হয়েছে আমি জানি না, বাট আই এম গ্ল্যাড যে পছন্দ হয়েছিল। এবং তারপরে আমরা ওয়ার্কশপস করলাম, আমাদের নানান জায়গায় স্ক্রিন টেস্ট করা হলো। করতে 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 ওই প্রথম প্রজেক্টে আমার প্লেসমেন্ট হলো, কাজ করলাম, দর্শকের ইমেন্স ভালোবাসা পেলাম। আমি নিজেও। প্রজেক্টটা কি ছিল? দেয়ার ওয়াজ দিস সিরিয়াল কল্ড স্ত্রী, জি বাংলা। তো সেটাতে স্নেহাশিস চক্রবর্তী ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার, উনি আমাকে কাস্ট করেছিলেন। এবং ওই প্রজেক্টটা মানে শুরু হয়েছিল যখন, তখন আই ওয়াজ স্টিল ভেরি শকড পুরো ব্যাপারটা নিয়ে, যে মানে কীভাবে কী সুন্দরভাবে জিনিসটা এগিয়ে গেছে। বাট যখন টেলিকাস্টের পর দর্শকের ভালোবাসা পেয়েছি, কোথাও একটা মনে হয়েছে যে ঠিক আছে, আমার অভিনয়টা করা উচিত। বিকজ মানুষের সাথে কানেক্ট করতে পারছি, মানুষের ভালো লাগছে আমাকে, এবং তাদের অল্প মুহূর্তের জন্য বিনোদন করতে পারছি। সো দ্যাটস আ বিগ থিং। এবার করতে 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 না একটার পর একটা কাজ, সিরিয়াল থেকে সিনেমা, সিনেমা থেকে বিজ্ঞাপন, বিজ্ঞাপন থেকে ওয়েব সিরিজ, আর এই করতে করতে আজকে এখানে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শুরু করেছিল, কি কি প্রজেক্ট করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে? তো আমি ফ্রিল্যান্সে প্রচুর কাজ করেছিলাম, বেসিক্যালি কলকাতার বাইরের যে কাজগুলো হতো, ফরাসি কাজ হয়তো বাইরে থেকে এসেছে, সেখানে লাইন প্রডিউস এখানে হয়। তো ডকুমেন্টারিজ, গেম শোজ, এগুলো প্রথমে করেছিলাম। কিন্তু প্রথম বেঙ্গলি মেন স্ট্রিম কাজ যেটা করেছিলাম ওয়াজ আ প্রজেক্ট কল রাজকাহিনী। আচ্ছা। তো শ্রীজিৎ মুখার্জি, ওনার সাথে আমি প্রায় বছর খানিক ছিলাম। সেই দরুন আমি ইয়েতে অভিযানের প্রিপ্রোডাকশন করেছিলাম। জুলফিকারে প্রিপ্রোডাকশন করতে করতে আমার অভিনয়ের কাজের অফার আসে। তো তখন শ্রীজিৎদাকে আমি বললাম,
বললেন যে যা যা তোর অভিনয় করার এই জায়গা, ইউ শুড বি অ্যাক্টিং। তো সেইভাবে আর কি শুরু। না তারপর থেকে ফুল ফ্লেজেড অভিনয়। এবার তোমার কাছে কি তুমি নাটক, অনেকে বলে না যারা অভিনেতা তারা নাটক থেকে উৎপত্তি হয়, তাদের মানে বেশি ভালো হয়। থিয়েটার করতাম, বাট ওটা মানে তখনও ভাবিনি যে এটাকে প্রফেশন হিসেবে ধরবো। স্কুলে অবভিয়াসলি স্টেজে সারাক্ষণই থাকতাম, বাদর ছিলাম স্কুলে। তো স্টেজে দাঁড়িয়ে আর কি নানান রকম বাদরামো করে এগোতাম। তারপর কলেজে প্রফেশনাল থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হলাম, 3 বছর ছিলাম ওদের সাথে। থিয়েট্রিশিয়ান বলে একটা গ্রুপ, ইংরেজি নাটক, হিন্দি নাটক এগুলো বিশেষ করে করেছিলাম। তো থিয়েটার এর মানে জার্নিটা ওইটুকুই ছিল। এখন মাঝে মাঝে নাটক করি। লাস্ট আমার নাটক করা হয়েছিল প্রত্যাশা বলে একটি নাটক, খেয়ালি দস্তিদারের পরিচালনায়। বেনুদা মানে সব্যসাচী চক্রবর্তী উনি ছিলেন, মুকুদি নিজে ছিলেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সাথে পাঠ করেছি। তো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। বাট থিয়েটারটা এখন অবভিয়াসলি এখন সময়ের অভাবে একটু ব্যাকসিট নিয়ে নিয়েছে আগে থেকে। সেটা হচ্ছে তোমার স্কুলিং কোথায়? আমার স্কুলিং বিড়লা হাই স্কুল বলে একটা স্কুল আছে মিন্টো পার্কের, ময়রা স্ট্রিট। হ্যাঁ ময়রা স্ট্রিটে। ওটা হিন্দি হাই স্কুল ছিল তখন। তো প্রাথমিক শিক্ষা আমার ওইখানেই, ক্লাস 12 পর্যন্ত আমি বিড়লা হাই স্কুলে ছিলাম। কি নিয়ে পড়েছে? সায়েন্স নিয়েছিলাম, বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। কারণ আমার ওই অ্যাবিলিটিটা ছিল না টু মেবি ফুলফিল সায়েন্সের জায়গাটা। মার খুব ইচ্ছে ছিল ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তো সেই অর্থে পরীক্ষা দিয়েছিলাম, এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলাম, কোয়ালিফাইও করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে আমি হয়তো নট মেড ফর দিস। তো তখন শিফট করলাম, স্ট্রিম শিফট করে আমি মাস কমিউনিকেশন আর জার্নালিজমের দিকে এগোলাম। জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল ইনিশিয়ালি। তো তোমাদের প্রফেশনেই আর কি ঢোকার ইচ্ছে ছিল। মাস কমিউনিকেশন পড়াকালীন সেন্ট জেভিয়ার্সে পড়েছিলাম। সেখানে একজন প্রফেসর আমাকে বললেন যে তোমার ফিল্মের প্রতি একটা ন্যাক আছে, মানে তুমি চলচ্চিত্র ফিল্ম স্টাডিজ করো। ফিল্ম স্টাডিজের আমাদের প্রফেসর ছিলেন মিস্টার গোপালন মল্লিক। তো তখন উনি আমাকে বললেন ফিল্মের দিকে দেখো। তো তখন অবভিয়াসলি লেখার প্রতি আমার একটা খুব মানে স্ট্রং ভালোবাসা আছে। তো আমি ভেবেছিলাম পরিচালনার দিকেই আর কি এগোবো। সেই অর্থে ভাবলাম যে পড়াশোনাটা সেই দিকে নিয়ে যাওয়া উচিত। তো যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়লাম, আর তার সঙ্গে আমি অ্যাট দ্য সেম টাইম একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করলাম মাস কমিউনিকেশনে যাদবপুরে। তো সকালে ফিল্ম স্টাডিজ পড়তাম, রাত্রে মাস কমিউনিকেশনের ক্লাস করতাম, করে তারপরে আস্তে আস্তে ফ্রিল্যান্সে কাজ করতে শুরু করলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর শেষে শহীদদার ওইখানে পৌঁছলাম, তারপরে তো বাকিটা জানো। যখন তুমি বলছিলে যে তোমার লেখালেখির প্রতি একটা ন্যাক আছে এবং তোমাকে স্যার বলেছেন যে তোমার ফিল্মের প্রতি একটা ন্যাক আছে, তুমি ফিল্ম স্টাডিজটা করো, এই লেখালেখির ন্যাক থেকে কখনো কি কোনো জার্নালস বা কোনো নিউজ পেপার বা কোনো ম্যাগাজিনের জন্য কি লিখেছো? স্কুলে আই থিঙ্ক আমরা স্কুল ম্যাগাজিন থেকেও বেশি একটা মানে স্টুডেন্ট রিপোর্টার হিসেবে কাজ করেছিলাম ফর স্টেটসম্যান ভয়েসেস। আচ্ছা, তো স্টেটসম্যান ভয়েসেস সাথে আমার মিল আছে, আমি ভয়েসেসই ছিলাম। গোপালিদি ওয়াজ দি এডিটর সেই সময়। হ্যাঁ, তো তখন আমি স্টেটসম্যান ভয়েসেস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম, লেখালেখি করতাম অবভিয়াসলি। আর পরবর্তীকালে কলেজে আমি ফুটবল ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পোর্টস, তো ফুটবল নিয়ে প্রচুর লেখালেখি করেছিলাম। goal.com বলে একটা জার্নাল, অনলাইন জার্নাল ছিল, তাদের জন্য রিপোর্টিং করতাম ফর আ ওয়াইল, সেটা ফ্রিল্যান্সে। ভাই ছোটবেলা থেকে কি ভাবতে যে বড় হয়ে কি হবে? প্রথম ইচ্ছে ছিল অ্যাস্ট্রোনট হব, তারপরে হয়েছিল ফর্মুলা 1 রেসার হব, তারপরে ভেবেছিলাম যে অভিনয় করব ভেবেছিলাম, কিন্তু তারপরে আবার ঘুরে ফিরে মনে হয়েছিল যে ঠিক আছে, মা যখন ইঞ্জিনিয়ারিং করাতে চাইছে আমাকে দিয়ে, তাহলে ইঞ্জিনিয়ার হব। মায়ের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং, বাবার কি ইচ্ছে ছিল? বাবার ছিল কি এমন কিছু একটা কর যেটাতে তোর মনটা বসবে। আচ্ছা, মানে এতটাই দুরন্ত ছিলে যেটা বোঝা যায়। হ্যাঁ, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম, মানে বললাম না বাদর, একটা স্টেজের উপরে বাদরামো করতাম আর কি। তো প্রচন্ড এনার্জেটিক ছিলাম, প্রচন্ড মানে দস্যু ছিলাম বলা যেতে পারে। প্রচুর প্রচুর। আমার মা ইনফ্যাক্ট একবার দিদি নাম্বার 1-এ নিয়ে গেছিলাম মাকে, তখন অভিনয় করতে শুরু করে দিয়েছি। তখন মা তো বলতে, হ্যাঁ ও আমাদের প্রথম ছেলে তো প্রচুর খেয়েছে আর কি, মা বলে দিয়েছিল। এবার হ্যাঁ, মানে বাবা মা খুব স্ট্রিক্ট, প্রচণ্ড স্ট্রংলি আমাকে রেজ করেছে, যখন প্রয়োজন তখন দিয়েছে। আচ্ছা স্যার। বাড়িতে ক ভাই বোন তোমরা? আমার একটা ছোট ভাই আছে, সে এখন চাকরি করে
বাকলেস বলে একটা কোম্পানিতে। 2 ভাই আমরা, মা বাবা। 2 ভাইয়ের মধ্যে মারপিট ছিল ছোটবেলায়? না, আমার ভাই আমাকে প্রচন্ড ভয় পায়। হ্যাঁ, হ্যাঁ, ও আমার চেয়ে অনেকটা ছোট। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ভয় পায় ওকে, ভালো করে একটু মানে সবাই আমাকে শাসাচ্ছে, একজন তো কেউ থাকা উচিত। তো আমার ভাইকে আচ্ছা যে মানে মোটামুটি শাসিয়ে রাখতাম। তো এখনো ভয় পায়, বাট এখন বন্ধু হয়ে গেছে, মানে অবভিয়াসলি এখন মানে তো আর। কে বেশি কাছের, বাবা না মা তোমার কাছে? আমি চুজ করতে পারবো না। মানে রাগ হতো না মা যখন মারতো তখন? হ্যাঁ, মা রাগ হতো। রেগে তখন কি করতে? খাবো না? একবার করেছিলাম এটা যখন ছোট ছিলাম। ছোটবেলায় কার্টুনে দেখতাম যেটা ডান্ডার উপরে একটা পটলি বেঁধে লোকেরা বেরিয়ে চলে যেত, আমি সেটা করে গেটের বাইরে অব্দি গেছিলাম, করে দাঁড়িয়ে গেছি। মা এসে, তো মা তো বুঝতে পেরেছে আমি যাবো না কোথাও। মা এসে বলছে কি হয়েছে, ওখানে কেন দাঁড়িয়ে আছিস, যাবি? মাকে বললাম খিদে পেয়েছে, আয় ভেতরে আয় করে এইসব হতো। বাবা খুব স্ট্রিক্ট ছিল, পড়া ধরতো না জেনারেলি, মাই ধরতো। বাট যখন বাবা পড়া ধরেছে তার মানে খুব সিরিয়াস ব্যাপার, আমি কাচুমুচু করে বসে থাকতাম, এটা কত, এটা কেন, ওটা কেন, প্রশ্ন করতো, মানে টেক্সট বুক ধরে এটা কি ওটা কি, আমি না দিতে পারলে হ্যাঁ পড়াশোনায় মন নেই কেন। ইনফ্যাক্ট পরের দিকে যখন স্কুলে খুব বেশি স্টেজ করতাম, বেশি মানে স্কুলে অভিনয় করতাম স্টেজের ওপর, তখন বাবা একটু খোঁজে যেত। ইনফ্যাক্ট মার্কস এদিক ওদিক হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট দুটো ঘটনা। প্রথমত আমার মানে সৌভাগ্য যে স্কুলে মাই ফার্স্ট ড্রামা টিচার ওয়াজ মিস্টার ইন্দ্রাশিস লাহিড়ী। আচ্ছা। তো অনেকেই চিনবেন, নাট্য জগতের বেশ মানে সুখ্যাতি আছে ওনার। উনি এখন আর নেই, গড রেস্ট হিজ সোল। বাট উনি আমাকে প্রথম স্টেজে তুলেছিলেন। এবার তখন যখন বাবা খুব রেগে যেত তখন নাটক বন্ধ হয়ে গেছিলো আমার করা। তো একদিন আমার বাবা আমাকে ডেকেছিলেন, ইন্দ্রাশিস স্যার এসে বলছেন আপনারা ভুল করছেন, ওকে অভিনয়টা করতে দিন। তখন ছোট ছিলাম, বুঝতাম না কেন বলছেন, পরে বুঝতে পারলাম কেন বলেছিলেন। তো ভীষণ ভীষণ ভালোবাসতেন আমায়, ভীষণ স্নেহ করতেন। তো উনি প্রচণ্ড মানে পুশ করতেন আমাকে অভিনয়ের দিকে। তখন অবভিয়াসলি অতটা মাইন্ড সেট ছিল না যে প্রফেশনালি করবো, বাট এখন বুঝতে পারি দ্যাট হি ইজ দ্য রিজন ওয়াই ইট স্টার্টেড। সেকেন্ড ঘটনাটা হচ্ছে যখন থিয়েট্রিশিয়ানের সাথে আমি নাটক করতে শুরু করি, বাবা জানতো না। আচ্ছা। আমি যে কলেজের পরে রিহার্সালে যাচ্ছি সেটা বাবা জানতো না। যখন জানলো তখন বেসিক্যালি প্রথম নাটকের বিজ্ঞাপন আসছিল পেপারে, তো আসার আগেই আমি বাবাকে বলে দিয়েছি, কারণ বাবা দেখতে পেত তখন, সেটা আরো বাজে হতো। তো বাবার সাথে বসে এবং বাবাকে বল, বাবা রেগে গেছে। তো প্রথম নাটকের শো বাবা দেখতে আসেনি, এত রেগেছিল আমার উপরে। কিন্তু পরবর্তী নাটকের শোগুলো যখন দেখতে এসেছে তখন বাবা নিজে খুব খুশি হয়েছেন, কারণ একসময় বাবা অভিনেতা হতে চেয়েছিল। আচ্ছা। বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অভিনয় করতে, তোমার দ্বারা সেটা বজায় রইল। হ্যাঁ, তো কোথাও একটা মানে হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড স্টেজে দেখে আমার, ঠিক আছে করছো করো, অসুবিধা নেই, কিন্তু তোমার পড়াশোনা আগে, মাস্টার্স অবধি কমপ্লিট তোমায় করতেই হবে, তারপরে বাকি সব জীবনে। তো হি ইজ অলওয়েজ বিন লাইক দ্যাট। প্রথম দিন প্রথম স্টেজ কতটা ভয় পেয়েছিল? ওরে বাবা, স্কুলে ভয় পেতাম না, স্কুলে তো মানে সব চেনা অডিয়েন্স। হ্যাঁ, মানে আমার এইসব স্কুলের ছেলেরা। আর তাছাড়াও এটাও ছিল যে তখন কোনো পারফরমেন্সের প্রেশার ছিল না, তখন একটা আনন্দে করতাম আর কি। প্রথম থিয়েটার পারফরমেন্স আমার 2 লাইনের রোল ছিল। কোথায় হয়েছিল সেটা? কোন মঞ্চে? এটা কালামন্দিরে হয়েছিল। কালামন্দিরে। ভোডাফোন ওডিয়ন বলে, ওডিয়ন সরি এয়ারটেল লাইভ স্টেজ। দুটো ছিল, একটা ভোডাফোন ওডিয়ন, একটা ছিল এয়ারটেল লাইভ স্টেজ। আরেকটা ছিল তোমার মনে আছে কিনা আমি জানি না, ব্রিটিশ কাউন্সিলের একটা ড্রামা। আমরা পারফর্ম করেছি তো। হ্যাঁ, আমি ব্যাক টু ব্যাক 2 বছর মানে বেস্ট অ্যাক্টর পেয়েছি, তো আমার জানা আছে। স্কুলে আরেকটা হতো এমপি বিড়লা স্মারক কোষ বলে। হ্যাঁ, স্মারক কোষে আমি বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম, অ্যাবসলিউটলি ব্যাক ইন স্কুল। তখন কিন্তু রীতিমতো আমাদের একটা সাই-ফাই ফ্যান্টাসিয়া বলে আমাদের একটা সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল হয়েছিল। অল ড্রামাস ওয়াজ রিলেটেড টু সায়েন্স ফিকশন। তো ওখানে একটা টাইরব বলে একটা দরিন্দা ছিল, মানে তার চেহারাটাও সেরকম ছিল, টাইরব নাম। তো সে যখন ঢুকবে তার মিউজিক পার্টে, মানে রিহার্সালের ফাইনাল রিহার্সালে দেখেছে মিউজিকটা ভুল বেজে গেছে। এবার ও তো স্টেপিংস গুলো ভুলে গেছে, সেই নিয়ে যে আমাদের যে ডিরেক্টর চিৎকার চেঁচামেচি, আবার হবে আবার হবে মানে। আর আমি পুরো ইনচার্জ থাকতাম, আর আমার একটা ছোট কাস্টিং থাকতো, করতে হতো, যেহেতু স্কুলের ব্যাপার, একটা টিম ওয়ার্ক তো কাছে, স্কুলকে জেতাতেই হবে যা হোক। আমি সেন্ট থমাস খিদিরপুরের, তো
সেই হচ্ছে এশিয়ার এখন সব থেকে বড় স্কুল আমাদের। তো এগুলো না মনে পড়ে যে স্কুল লাইফ, কলেজ লাইফ, এগুলো একটা আলাদা পার্ট। তারপর প্রথম পারফরমেন্সের পর কি হলো, মানে যেদিনকে মানে মানে ভয়ভীতটা ভাঙলো যে অভিনয়ের পর? ওই দিন স্টেজে যে নাটকটি করেছিলাম তার মধ্যে মানে থিয়েটারের খুব ভালো ভালো অ্যাক্টার্সরা ওই পার্টিকুলার শোতে ছিলেন, থিয়েট্রিশিয়ান ধ্রুব মুখার্জি, দেবশ্রী বারাট, দে ওয়ার অল গোল্ড স্ট্যান্ডার্ড বেয়ারার্স, তানাজি, দে ওয়ার অল দেয়ার। তো 2 লাইনের রোল করলাম নার্ভাসনেসে, বাট সামহাও অনেকের মানে আমাকে দেখে খুব পছন্দ হয়েছিল অন স্টেজ, বিকজ দে ফেল্ট আই ওয়াজ ভেরি ফ্রি। তো আস্তে আস্তে আমার রোলের মাত্রা বাড়তে শুরু করলো, এবং মজার গল্প বলতেই হয়। আমি একটা নাটক করেছিলাম রিসেন্টলি, একটা ছবি বেরিয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই, শ্রীজিৎ মুখার্জি। ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ আ টেলিফিল্ম বাই রেজিনাল্ড রোজ, 12 অ্যাংরি মেন বলে। এবার 12 অ্যাংরি ম্যানের একটা নাটকীয় রূপান্তর আমি করেছিলাম যখন আমি থিয়েট্রিশিয়ানের সাথে ছিলাম, 12 অ্যাংরি জুরার্স বলে। তো সেখানে জুরার 8 যে আর কি মেন জুরার ছিল, তার রোলটা আমাকে দেওয়া হয়েছিল। তখন তো প্রথম একদম লিড হিসেবে ঢুকছি, আমার নার্ভাসনেস অন্য জায়গায়। রিহার্সালে সামহাউ ডিরেক্টর বাবু যেটা চেয়েছিলেন আমি সেটা করতে পারছিলাম না, বিকজ আমি যেহেতু ছবিটা দেখেছিলাম আমার মনে হয়েছিল যে ওটা থেকে বেশি ডিস্টেন্স করাটা খুব প্রবলেম্যাটিক হতো, কারণ যতবার করতে যাচ্ছিল এটা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা মনে পড়ে যাচ্ছে, দর্শকের মনের মধ্যে ওটা বসা। তো ওটা থেকে যদি আমি বিশাল ডিপার্চার দিয়ে দিই তাহলে হয়তো দর্শকের পছন্দ হবে না, আমার মাথায় ঢুকে গেছিলো। তো ডিরেক্টর মশাই সম্পূর্ণ অন্য কিছু চেয়েছিলেন আমার কাছ থেকে। আমি সেটা রিহার্সালে আস্তে 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 ডেলিভার করেছিলাম, বাট অন দ্য ডে অফ দ্য শো যখন একটা স্টেজে যখন মোমেন্টাম চলে না, তখন ওই মোমেন্টামের মধ্যে নিজে হারিয়ে যায়, সবাই আমরা পারফরমেন্সটা হারিয়ে যাই। সামহাউ আমার প্রথম দিকের যে রিহার্সালের পারফরমেন্সটা সেটাই বেরিয়েছে, ওটা বেরোয়নি। তো উনি খুব মানে দুঃখী হয়ে গেছিলেন যে তুই শেষ পর্যন্ত ওটাই করলি। তো আমি বললাম কি করবো বলো, আমার ইন দ্য মোমেন্ট আই ফেল্ট ইট ওয়াজ রাইট। বাট তারপরে মজার জিনিসটা হলো যে তখন তুমি নিশ্চয়ই জানবে, সবচেয়ে বিখ্যাত রিভিউয়ার অফ থিয়েটার ওই সময়টা ওয়াজ আনন্দলাল, মিস্টার আনন্দলাল। তো উনি রিভিউ দিয়েছিলেন, উনি নাটকের ব্যাপারে যা বলেছিলেন তার সাথে একটা ছোট্ট লাইন উনি অ্যাড করে দিয়েছিলেন, আই কোয়াইট লাইক রাহুল বোসেস আন্ডারস্টেটেড পারফরমেন্স অ্যাজ জুরার 8। তারপর ডিরেক্টর মশাই পড়ে বললেন ভালোই করেছিস, আমার কথা শুনিসনি, এটা ঘটেছিল। So people liked it. In fact, Srijit da also heard about that performance. তখন obviously আমি ওনাকে চিনতাম না। পরে যখন ওনার সাথে কাজ করতে গেলাম, তুই জুরারের ছিলিস? আমি বললাম হ্যাঁ। ও বাহ বাহ, he had a fascination for that script. আচ্ছা। So সত্যি বলে সত্যি কিছু নেই was written long back. হ্যাঁ, অনেক দিন ধরে উনি, ইনফ্যাক্ট দ্য এন্টায়ার কাস্ট ওয়াজ ভেরি ডিফারেন্ট যখন ইনিশিয়ালি উনি প্ল্যান করেছিলেন, বাট রিসেন্টলি ইট কেম আউট। তো তো দিস ওয়াজ আ ভেরি ফানি ইনস্টেন্স ইন মাই লাইফ। তোমার বেসিক ইন্টারেস্টটা কিসে? ফিকশন, নন ফিকশন, নাকি অন্য কিছু? ফিকশন, নো ডাউট। স্টোরি টেলিং, মানে আমার ইচ্ছে ইজ টু বি স্টোরি টেলার, কাহানিকার যেটা বলা হয় হিন্দিতে। তো আমার ইন্টারেস্ট অবভিয়াসলি টুয়ার্ডস রাইটিং অ্যান্ড ডিরেকশন ছিল প্রথম দিক থেকেই, এবং আমার খুব ইচ্ছে টু কানেক্ট উইথ অডিয়েন্সেস, মানে সেটা আমার অভিনয়ের মাধ্যমে এখন আমি সেটা মানে পরিপূর্ণ করার চেষ্টা করছি। মানুষ কিছু স্টোরিজ শুনতে চায়, দেখতে চায়, তার মাধ্যমে হয়তো একটা ইনস্ট্রাকশন দেওয়া বা একটা ভালো কিছুকে প্রমোট করা, একটা বেসিক সোসাইটাল ইমপ্রুভমেন্টকে পুশ করা, সেটা আমার ইচ্ছে। সেটা দীর্ঘদিনেরই ছিল, আজকেও আছে, পরবর্তীকালেও থাকবে। স্টেজ করতে করতে তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর নিজে অভিনয়তে এসছো। তো তখন তোমার অ্যাক্টিং আইকন কে ছিল? কাউকে কি পছন্দ করতে? শুনলে বিশ্বাস করবে না, অমিতাভ বচ্চন ওয়াজ ইট ফর মি। বাবার সাথে মানে প্রত্যেকটা অমিতাভের ছবি আমি দেখেছি বসে বসে, বাবাও বিশাল অমিতাভের ফ্যান। তো তখন অবভিয়াসলি টিভিতে বসে দেখা, বাবা একটা অমিতাভের ছবি মিস করবে না, আমরা হলে গিয়ে দেখতাম। আমার ফার্স্ট ছবি যেটা আমি হলে গিয়ে দেখেছি ওয়াজ ইনসিডেন্টালি খাকি, দি অজয় দেবগন অমিতাভ বচ্চন স্টারার, যেটাতে ফেলুদা, আমার ফেলুদা, অক্ষয় কুমার আছে, অক্ষয় কুমার, সরি হ্যাঁ অজয় দেবগন ছিলেন, অক্ষয় কুমার, তো ঐশ্বরিয়া রায়। তো সেটাতে আমাদের বেনুদা শুভ্রসাচী চক্রবর্তী প্লেড দ্য ভিলেন। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম আই স অন স্ক্রিন। তো অমিতাভজি তো প্রথম দিন থেকেই মানে আমার হয়তো বডি স্ট্রাকচারটাও একটু মানে কাইন্ড অফ ইজ লাইক হিজ,
তো আমি অভিনয় স্টাইলটা অনেকটা ওনাকে পিক আপ করার চেষ্টা করেছিলাম। সো ফ্রম হিয়ার মানে ফ্রম ইন্ডিয়া ইট ওয়াজ হিম। এ তো গেল অভিনেতা, অভিনেত্রী কাউকে পছন্দ করতে? I was a very big fan of Smita Patil. ও ওয়াও, Very big fan of Smita Patil. Meeta Vashisht, বিশাল ফ্যান এখনো। ভেরি গ্রেসফুল, ইমেন্স আর ভার্সেটাইল। যে কোনো রোলে ওদেরকে ফিট করা যেতে পারে অ্যান্ড দে উইল জাস্ট ক্যারি ইট থ্রু। তো আমার একটা মানে অলওয়েজ একটা টেন্ডেন্সি ছিল টু লাভ গ্রেসফুল অ্যাক্টার্স, গ্রেসফুল অ্যাক্ট্রেসেস অলসো। তো আই ওয়াজ ভেরি ড্রন টু দ্যাম, ভেরি অ্যাট্রাক্টেড টু দ্যাম। আরেকটা জিনিস হচ্ছে দেখো, তুমি যে দুজনের নাম বলে দেবো, অমিতাভ বচ্চন বলো বা স্মিতা পাটিল বলো, শক্তি একটা ছবি যেখানে তারা দুজনেই অভিনয় করেছেন, এবং তুমি দেখো যে যে ট্রেন্ডটা আর কি, স্মিতা পাটিলের লাস্ট অভিনীত ছবি আমরা দেখলাম ডান্স খুব সম্ভবত মিঠুনদার সাথে, মিঠুনদার দিদি হয়েছিল। তো কিছুটা পোর্শন তো ডাব করা হয়েছিল, কারণ তখন তো উনি চলে যান হঠাৎ করে। আমি কয়েকদিন আগে একটা এপিসোড দেখছিলাম যেখানে জাজ হয়ে এসেছিলেন রাজ বাবরজি, এবং অনেক কথা হচ্ছিল যে মানে মেকআপ করতেন না, খুব নর্মাল থাকতেন। তো শুনছি আমাকে তাই জন্য এত ভাইব্রেন্ট ছিলেন অন স্ক্রিন। স্মিতাজির একটা তুমি যদি অন্যান্য ছবিগুলো দেখো, মির্চ মশালা বা তোমার দেব শিশু, এই ধরনের ছবিগুলো যদি দেখো, মানে আমারও খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, বাট আমার অল টাইম ফেভারিট মাধুরী দীক্ষিত, কারণ আমি ওনার সাথে মিট করেছি। ওই আরেকজন যার থেকে অনেক কিছু শেখা যায়। মানে আমি মাধুরী দীক্ষিত, আমি এক নম্বর হিরোইন, এই ব্যাপারটা কিন্তু আমি পাইনি না। দুবার আমার সাথে আলাপ হয়েছে, তো সেই দিক থেকে। আর অমিতাভ বচ্চনজির সাথে আই টুক হিজ ফার্স্ট ইন্টারভিউ যখন আমি ক্লাস 9-এ ছিলাম। বাবা, আমাকে আমার ফার্স্ট কমপ্লিমেন্ট ওয়াজ যে আমি নামটা শুনে মনে হয়েছিল, মানে হিন্দিতে বলছে, নাম শুন কে লাগা তা বাপজি কোই বড়া সা আদমি হোগা, আপ তো ইতনে মিঠে পার্সন হো। এইটি কথাটা ওখানে আমি ফিদা মোটামুটি, আমার প্রশ্ন কি করবো। বাট হি ইজ ভেরি ভেরি গুড অ্যাজ এ পার্সন, অ্যাজ অ্যান অ্যাক্টর। যাই হোক, আমার কেবিসিতে যাওয়ার সুযোগ হয়নি, তাহলে আরও আমি ডিসক্লোজ হয়ে গেছিলাম যখন কেবিসি জুনিয়র চলছিল। তখন এই জাস্ট লাস্ট ওই যে মানে ওই সিটগুলোতে বসার মতন যে কোয়ালিফিকেশন একটা রাউন্ড হতো, সেটাতে একটা ভুল উত্তর দিয়ে দিয়েছি বলে আমি টিভিতে পৌঁছতে পারিনি, বাট এখানে ছিলাম। যাক, তো এই এদের অভিনয় দ্বারা অনুপ্রাণিত হয়ে তুমি তোমার নিজের ফিল্ডটা তৈরি করেছো। রাইট। প্রথম স্টেজে তো ভয়টা বললে, প্রথমবার যখন ক্যামেরার সামনে ফেস করলে, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? ভাবলেও হাসি পায়। অবভিয়াসলি নার্ভাস ছিলাম। প্রথম কাজ অন স্ক্রিন, টোটালি ডিফারেন্ট মিডিয়াম, টেলিভিশনে শুরু করেছিলাম। টেলিভিশনের ফরম্যাটটাই আলাদা, সো অনেক কিছু নিয়ে এদিক ওদিক হয়েছিল সেদিন। বাট আমি এই স্টোরিটা প্রচুরবার রিকাউন্ট করেছি। যে নায়িকা ছিলেন, যে নায়িকা ছিল আমাদের স্ত্রীর, ও বাচ্চা মেয়ে, তখন 16 না 17 বছর বয়স, স্কুলেই পড়ে, এবং বেশ দেড় রাতে শ্যুট হচ্ছে, মানে প্রায় 1:30 নাগাদ। ওর সিনটা ছিল, আমি মানে তখন ভিলেনের রোল করেছিলাম, তো আমি ওর বস্তিতে এসেছিলাম বস্তিটা উচ্ছেদ করার জন্য, এবং ওর ছিল কি ওকে আমায় চড় মারতে হবে। আর একটা শুনে কিরকম আশীর্বাদ। বাচ্চা মেয়ে, ভাবতে পারছো সিচুয়েশনটা, বাচ্চা মেয়ে, ও কিন্তু পাঞ্জাবি, ও কিন্তু বাঙালি নয়। আচ্ছা, অলরেডি ডায়ালেক্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তার, বাট শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, সো শি ম্যানেজড ইট। প্রথম শট নাকি আমায় চড় মারতে হবে। 6 ফুট 2 ইঞ্চির একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, আর তখন ক্যারেক্টারাইজেশনটা ওয়াজ ভেরি শার্প, তো আমি খুব স্টার্ন হয়ে দাঁড়িয়ে আছি। ও নাকি এসে চড় মারবে আমায়। 6-7 বার টেক হয়েছে, মানে এতটা গ্যাপ আমার মুখ আর ওর হাতের মধ্যে, অবভিয়াসলি ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে। তো লাস্টে আমার খুব মায়া হলো বাচ্চাটার, মানে মেয়েটার প্রতি। আমি বললাম, আমি বাচ্চি বলে ডাকতাম ওকে, বাচ্চি আগে লাগ ভি যাতা হ্যায়, ইটস নট অ্যান ইস্যু, মানে ডোন্ট বি সো টেন্স। মানে ও, আমি কি নার্ভাস থাকবো, ওর নার্ভাসনেস কাটাতে গিয়ে মানে আমি একটা মানে টিচারের মতন দাঁড়িয়ে, হ্যাঁ ডোন্ট ওয়ারি বাচ্চা, এটা করতে শুরু করেছি। তারপর আলটিমেটলি টেকটা হলো। হ্যাঁ, বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। কেন? কারণ যখন ও টেকটা দিল, তো খুব খুশি হয়ে গেছে যে ঠিক আছে, একটু মানে ঝামেলাটা কম, ফটাক করে বসিয়ে দিয়েছে গালে আমার। পাঞ্জাবি মেয়ের হাত, বুঝতে পারছো তো, যতই ছোট হোক, বাবা, এত জোর আওয়াজ গেছে,
তো যারা আমার পিছনে যারা গুন্ডারা হয়েছিল তার দুটো গাড়ি পেছনে দাঁড়িয়েছিল, শর্ট হচ্ছে এখানে গাড়ির এই দিকটা, আমি দুটো গাড়ির পেছনে দাঁড়িয়েছিল, তো বললো দাদা তুমি ঠিক আছে, ওই অব্দি আওয়াজ গেছে। তাহলে প্রথমবার ক্যামেরা ফেস করতে গিয়ে চট খেয়ে গেছি মানে, বাট ঠিক আছে চলো কি আর করা যাবে, চলো এটা পার্ট অফ দ্য এন্টায়ার গেম। তারপর তোমার ফুল ফ্লেজে শুরু হয়ে গেল। ইয়েস। করতে করতে তো প্রথম ফিচার ফিল্ম ওয়াজ, আমি টুকটাক রোল করেছিলাম মানে ইন শ্রীদাস ফিল্মস অনলি। রাজকাহিনীতে এক লাইন এর পার্ট ছিল, উমাতে আমি একটা সিন করেছিলাম, যিশু অঞ্জন দত্ত ছেলে হয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো তারপরে বাট প্রপার ফার্স্ট ফিল্ম ওয়াজ দিস ফিল্ম কল্ড তরুলতার ভূত। আচ্ছা। এটা দেব রয় পরিচালিত একটি ছবি ছিল, কোভিডের সময় রিলিজ হয়েছিল, সো আই ডোন্ট থিঙ্ক আমরা পুরো অডিয়েন্স ড্র করতে পেরেছিলাম, কারণ তখনও হলসে 50% অকুপেন্সি ছিল। হ্যাঁ, আমি একটা সিট ছেড়ে হ্যাঁ, আর কোভিডের একটা মারাত্মক ভয় সবার, তো হলসে তখন লোকজন আসছিলেন না। তো এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা, বাসব দত্তা, আমি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম। এবং ইট ওয়াজ এ ভেরি সুইট ফিল্ম, বাট আনফর্চুনেটলি মানে খুব খারাপ টাইমে রিলিজ হয়েছে। সো এখনো পর্যন্ত তুমি বাংলায় কাজ করেছো এবং রিসেন্টলি তুমি বম্বেতে কাজ করলে এই ওয়েব সিরিজ খাকি। তো সেখানে ওভারঅল একটা একটাই প্রশ্ন, যে ওভারঅল একটা বলিউডে যদিও মানে তুমি একটা ছোট্ট চরিত্র করেছো, কিন্তু তুমি যতটুকু করেছো তুমি তোমার জায়গাটা আমার তাই থেকে তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো আর কি। থ্যাংক ইউ। তো এই টোটাল এইখানে ছোট্ট করে একটু ছোট্ট একটা অভিজ্ঞতার কথা শুনি, যে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দ্য বলিউড টিম, নীরজ পান্ডে, খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার? আমি যেহেতু এর আগে হিন্দিতে বিজ্ঞাপন করেছি ভালো ব্র্যান্ড, বিজ্ঞাপনের ব্যাপারটা আসবো পরে, এই কারণে বিশাল যে নার্ভাস ছিলাম বলাটা ভুল হবে, বিকজ আমি ওই সেট আপটার সাথে অলরেডি ধাতস্থ, ওদের স্টাইল অফ ওয়ার্ক, ওদের ওয়ে অফ লুকিং অ্যাট থিংস সবটার সাথে ধাতস্থ। তো আমি যখন প্রথম দিন সেটে গেলাম আই ওয়াজ সেট, মানে ইন দ্য মুড অফ ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। তো আমি এইটুকু বলবো দ্য টিম ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে দে ওয়ার অল ভেরি ওয়ার্ম, প্রচণ্ড অর্গানাইজড, যেটা হয় আর কি ওদের ক্ষেত্রে। দে ওয়ার রেডি উইথ এভরিথিং। যে সিনটি আমি প্রথম শ্যুট করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ফাইনাল কাটে যায়নি, তো দ্যাট ডে অনেকটা মেকআপ ছিল আমার। তো কিছুটা মেকআপ করার পরে ওদের অবভিয়াসলি দে হ্যাড টু রিডু দ্য মেকআপ, কারণ ওদের ডিসিশন মেকিং একটু চেঞ্জ হয়েছিল। করে টোরে when I finally got on floor, everything went in a flow, মানে নাথিং, কোনো কিছু ঝামেলা, বা অবভিয়াসলি there was pressure, time pressure ছিল, but everything went very smoothly and the director was fantastic. Devatma was fantastic with us. তারপরে ওই সিনে চিত্রাঙ্গদা সিং was also there, so she came in and then she was very warm, and মাকুদি was there. মাকুদি তো আমি অনেকদিন ধরেই চিনি। মাকুদির ছেলে হয়েছে তুমি? মাকুদির ছেলে হয়েছিলাম। তো which is very odd because মাকুদি is related to me in a very different way. আমাদের গ্র্যান্ড প্যারেন্টস আর ফার্স্ট কাজিনস। ওকে। ফ্রম আর মাদার সাইড, আমাদের মায়েদের সাইডের দাদু দিদা দে ওয়ার ফার্স্ট কাজিনস। আচ্ছা। তো সেই অর্থে আমরাও কাজিনসই হই আর কি। তো মাকুদি ছেলে হলাম, দিস ইজ কোয়াইট ফানি ইন আ ওয়ে। তো মাকুদিকে চিনতাম অনেক দিন ধরে, মাকুদির সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, কথা বললাম। দি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি স্মুথ। এক কথা যদি বলতে হয়, দি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি স্মুথ। আর নার্ভাসনেস ছিল না খুব একটা, বিকজ আই ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং, বাট এক্সাইটমেন্টটা ছিল যে লং ফরম্যাট, ফার্স্ট টাইম, অল্প হলেও আই এম ডুইং সামথিং ইজ ভেরি ভেরি গুড, ওয়েল ডিফাইন্ড একটা রোল, সো ইটস গুড। এইবার হচ্ছে যে তোমার বিজ্ঞাপন নিয়ে, অনেকগুলো বিজ্ঞাপন তুমি করেছো আমরা দেখেছি। তো রিসেন্টলি কয়েক সপ্তাহ আগে দেখছিলাম তুমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা বিজ্ঞাপন করেছিল। তো এইটার অভিজ্ঞতার কথাটা বলো, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, আর এটা হলো কি করে? মানে এটা একটা লম্বা গল্প। সো বেসিক্যালি ভেরি ফানিলি, আমি খুব মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অতটা অ্যাক্টিভ ছিলাম না। এখন হয়েছি, আগের তুলনায় হয়েছি, বাধ্য হয়ে। আমি ভীষণ ইন্ট্রোভার্টেড অ্যাজ আ পার্সন, তো সেটা আমার সোশ্যাল মিডিয়াতেও কিছুটা লোকেরা বুঝতে পারে। তো সেই সময়টা যেটা ঘটেছিল যে একটা পার্টিকুলার রিল আমার খুব ভাইরাল হয়ে গেছিলো। তো সেটা দেখে আমার কাছে একটা কাস্টিং এজেন্সির মানে কমিউনিকেশন আসে
যেখানে ওটা বললো দ্যাট দে আর ডুইং দিস অ্যাড, দে ওয়ান্ট মি টু অডিশন ফর ইট। তো আমি অডিশনটা দিলাম। দ্য অ্যাড ওয়াজ ফর আ ব্র্যান্ড কল্ড সানলাইট। ওকে, তো সে বছর দে সিলেক্টেড মি, সে বছর আই বিকেম দ্য ফেস অফ সানলাইট ফর এ ইয়ার। তো আমি যখন প্রথম গেলাম, ওদের একটা কৌতূহল, কারণ ওটা কি মানে বম্বেতে শুট নাকি? বম্বেতে শ্যুট হয়েছিল, বম্বে আর নয়ডা, বোথ প্লেসেস শ্যুট হয়েছিল। এবার প্রথমবার গেছি, অবভিয়াসলি নতুন ওভার দেয়ার, বাট আমার একটা জিনিস আছে দ্যাট ওয়েন আই গেট ইন টু দ্য ফ্লোর আই এম ইন দ্য ক্যারেক্টার অ্যান্ড আই এম ইন দ্যাট জোন। তো ওটা দেখে দে वर वेरी हैप्पी, মানে वेरी इम्प्रेस्ड आई थिंक। सो दे स्टार्ट आस्किंग मी যে आप क्या किए हैं इसके पहले, कहाँ से आए हैं, व्हाट इज़ योर हिस्ट्री, व्हाट इज़ योर बैकग्राउंड। तो যখন বললাম ওদের, তখন ওরা বললেন আপনি কাফি কাম किया है, ততদিন অলরেডি টেলিভিশন ফিল্মস অলরেডি করে ফেলেছি আমি কলকাতায়। तो आप किस टाइप के रोल्स करते हैं जनरली आई डू विलनस रोल्स मोर देन एनीथिंग। तो दे गॉट शॉक्ड, आप विलन के रोल कर रहे हैं, आपका फेस देखा, आपका स्ट्रक्चर तो हीरो स्ट्रक्चर। बोला हाँ बट यू नो आई गेट दीज रोल्स, तो मैं करता हूँ, वाई विल आई मैंने नॉट डू इट। তো দেন মজার বিষয় উনি বললেন, একজন আই থিঙ্ক হিন্দুস্তান ইউনিলিভারের একজন ছিলেন, উনি বললেন ইউ হ্যাভ আ ভেরি অ্যাড ফেস। আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই অ্যাড ফেস? বলে ইউ হ্যাভ দ্যাট ফেস যেখানে অডিয়েন্সেস উইল লাইক ইউ, they'll feel that sense of trust for the audience they'll actually. feel that you can be trusted. So I said acha, that's a very interesting thing. তো আমাকে উনি অ্যাডভাইস দিলেন that why don't you audition more for TVCs? I'm like great. So he helped me with contacts and everything. He said get in touch with these guys and audition for them. I think you can work it out. তারপরে দেখলাম আস্তে আস্তে সত্যি তাই হচ্ছে, মানে আই এম অডিশনিং, আই এম গেটিং সিলেক্টেড, আমি অ্যাডসগুলো করছি, করতে 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 এমন একটা জায়গায় হলো যেখানে লাস্ট ইয়ার আই ডিড আ ভেরি বিগ অ্যাড ফর আ ব্র্যান্ড কল্ড আপগ্রেড। এবার সেইখান থেকে বেরিয়ে এসে পার্টিকুলার কাস্টিং এজেন্সি অ্যান্টি কাস্টিং, দে ওয়ার ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। তো ওরা আমাকে টিয়ার 1-এর মধ্যে রেখে দিল ওদের ডেটাবেসে, দে স্টার্ট পুশিং মি ভেরি স্ট্রংলি। করতে 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 এই অ্যাডটা কেম, অডিশনটা কেম। This is one of the very sweetest ad which we have seen in recent times. এবং তোমার যে বাচ্চা মেয়েটি যে অভিনয় করেছে সেও ইকুয়ালি ও দারুণ, খুব সুন্দর। মানে আমি তোমার কিছু ছবি দেখছিলাম, তুমি তোমার এফবিতে পোস্ট করেছো, ওটা দেখছিলাম, শি ওয়াজ ভেরি সুইট অ্যাকচুয়ালি। আর এরকম একটা সুইট ক্যারেক্টারের সাথে অভিনয় করতে কার না ভালো লাগে? অ্যাবসলিউটলি। সো শি ইজ 5 years old. হ্যাঁ, She's 5 years old. Dior Varghese, brilliant kid. Parents are culturally inclined. I think father's a dancer, mother's a singer. ওয়াও। তো this is her first ad, by the way. তো প্রথমবার অ্যাডে কাজ করলো। তো দেখা হওয়ার সাথে ইমিডিয়েটলি উই ক্লিকড, এবং দ্য ডিরেক্টর কাইন্ড অফ রিয়েলাইজ যে আমাদের একটা ব্যাপার হয়ে গেছে ইমিডিয়েটলি। তো 2 days we shot, we were inseparable. মানে সারাক্ষণ ও আমার কাছেই বসে, সারাক্ষণ আমরাই গল্প করছি, ও পাগলামো করছে, বন্ডিং তৈরি হয়ে গেছে, বিশাল বন্ডিং তৈরি হয়ে গেছিল, অ্যান্ড দ্যাট শোস। হ্যাঁ, সেটা কিন্তু স্ক্রিনে বোঝা যায়, বোঝা যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই লাইক কোথাও একটা ওই কেমিস্ট্রিটা ওয়াজ ভেরি ভেরি রিয়েল। তুমি তোমার বিজ্ঞাপনের পরে একটু অন্য বিষয়ে যাই, সেটা হচ্ছে যে তোমার, তুমি একটু আগে বললে যে তোমার প্রিয় অ্যাক্টর হচ্ছে অমিতাভ বচ্চন, অ্যাক্ট্রেস হচ্ছে স্মিতা পাত্র। রাইট। বোথ আর ফ্রম বলিউড। রাইট। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছো, বাংলাতে কাকে বেশি পছন্দ? উত্তম কুমার। আর মহিলাদের মধ্যে সুচিত্রা সেন। এটা তো কমন, ইটস ভেরি কমন, ইটস ভেরি কমন, বাট দে আর দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মানে এছাড়া ওনারা দুজনে যা করেছেন সেটা আই থিঙ্ক রেপ্লিকেট করা খুব মুশকিল, বিকজ দে ওয়ার ব্রিলিয়ান্ট। তোমাকে একটা জিনিস অন্যভাবে জিজ্ঞেস করি, যেহেতু তুমি উত্তম কুমার সুচিত্রা সেনের কথা বললে, আজকে উত্তম কুমার চলে গেছেন বহু বছর, আর সুচিত্রা সেনও কয়েক বছর আগে চলে গেছেন, তো আজকে তারা নেই। তারা যদি আজকে বেঁচে থাকতো, আমাদের এখন যে বর্তমানে যে হাল হকিকত, ওটিটির কথা আমি বলছি না, ওটিটি অনেক পরে এসছে, মূলত সিনেমা তারপর টেলিভিশন, মেগা সিরিয়ালের দাপট। তারা যদি বেঁচে থাকতেন, তারা কি মেগা সিরিয়ালে অভিনয় করতেন? তোমার কি মত? তারা উত্তম কুমার আর সুচিত্রা সেন হতে পারতেন না, ফ্র্যাঙ্কলি, বিকজ দুজনের ব্যাপারে আমি আলাদা করে বলছি। উত্তম কুমার আই থিঙ্ক অনেকেই জানে, উত্তম কুমার একটা সময় ডাব হয়ে গেছিলেন অ্যাজ ফ্লপ মাস্টার, কারণ ওনারা প্রথম দিকে ছবিগুলো খুব একটা কাজ করেনি। আজকে সে পেশেন্সটা নেই যেখানে একটা মানুষের সাথে পারসিস্ট করা হয়। আমাদের জেনারেশন সেটা সেক্ষেত্রে ভুক্তভোগী, মানে আমি রেভলিউশন করার চেষ্টা করছি না, বাট দিস ইজ ইট, দিস নো পেশেন্স অ্যারাউন্ড। আজকাল সত্যি পেশেন্সটা নেই। ইফ ইউ ডেলিভার 1 or 2 ফ্লপস ইউর ডেড, মানে আর কোনো ওয়ে আউটই নেই।
হ্যাঁ, আচ্ছা বললে না, তারপর বলছি। তো উত্তম কুমারকে পেশেন্সটা দেওয়া হতো না যেটা ওই সময় পেয়েছিলেন, লার্জলি বিকজ ওই সময় যারা হেলমে ছিলেন, দ্য প্রডিউসার্স, দ্য ডিরেক্টার্স, দ্য রাইটার্স, ওদের ভিশনটা ওয়াজ ডিফারেন্ট, ওই টাইমটা ওয়াজ ডিফারেন্ট। সেকেন্ড জিনিসটা যেটা হয়েছে, সুচিত্রা সেন ওয়াজ আ ভেরি উইথড্রন পার্সন, মানে উনি খুব একটা হয়তো ভেরি পাবলিকলি অ্যাভেলেবল ছিলেন একদমই। আজকের দিনে দাঁড়িয়ে তারপর তো মারা যাওয়ার প্রায় অলমোস্ট প্রায় 20-25 বছর বেশি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছিলেন, একাই থাকতেন। আমি তোমাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে উনি যখন মারা গেলেন, ওনার মারা যাওয়ার খবরটা আমি কোনো একটা চ্যানেলের জন্য ব্রেক করেছিলাম, এবং যে রুমটাতে ভর্তি ছিলেন হসপিটালে সেই রুমটা থেকে আমি স্টোরি করি, এবং তারপরে যখন ওনার সম্পূর্ণ কাজ মিটে যায়, ওনার বাড়িতে যাই, যে ঘরে উনি থাকতেন, তো একটা মানুষ জানলা দরজা বন্ধ করে নিজেকে গুটিয়ে নিয়েছেন এইভাবে, এবং প্রচণ্ড স্মোক করতেন। সেটা তো দেওয়ালে হাত দিয়ে স্ক্রিবল করে আমি নিকোটিনের দাগ বুঝতে পেরেছি, যে মানে কতটা স্মোকগুলো ওরকম প্যাচেস হয়ে যায় ওয়ালে আর কি। তা আমি দেখি একটা মানুষ এরকম ফুল ব্লুমিং লাইমলাইটে ছিল, তারপর নিজেকে নিজে পুরো গুটিয়ে নিল, এবং সে কিছুতেই অভিনয় করতেন না, এমনকি খুব লিমিটেড গুছিয়ে মেয়ে বা নাতনিদের সাথে দেখা করা, সেটাও ওইভাবে গুছিয়ে। তো এইরকম একটা স্টারডম তো হয়, ওই লাইমলাইটে থাকলে একটা ওরকম স্টারডম হবে। ঠিক আছে, আমি যেটা রিসেন্টলি যে কয়েক বছর আগে দেখি লতা মঙ্গেশকর যখন মারা গেলেন, আমি দেখলাম যে তাকে যেভাবে ইয়ে করা হলো বম্বেতে, তো এটা হয়তো আমাদের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলেই এটা সম্ভব হয়েছে। তো এইটা তো এই কপাল নিয়ে তো সবাই আসে না, ডেস্টিনি তো ইউ হ্যাভ টু ক্রিয়েট। মানে তোমাকে সবসময় যে গুড লাক থাকবে বা ব্যাড লাক থাকবে, গুড ব্যাড মিলিয়ে আমাদের তো জীবন। তো সব কিছু মিলিয়ে এই স্টারডমটাকে তুমি কিভাবে দেখো, যে আজকে নয় তুমি অল্প কাজ করেছো, ঠিক আছে, আগামী 5 বছরে হয়তো এর থেকে আজকে যে কটা করেছো তার থেকে হয়তো 3 ডবল বেশি করলে, উইথ দ্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ। তো সেই স্টারডম ফ্যাক্টরটা কি মনে হয় তোমার? যারা যারা অভিনয় করছে সবার ক্ষেত্রে মিলিয়েই বলছি, তোমার কাছে কি স্টারডম এর একটা মজা আছে, মজাটা হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু কানেক্ট উইথ অ্যান অডিয়েন্স ভেরি স্ট্রংলি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স থেকে একটু দূরে থাকতে হয়, একটা ডিস্টেন্স মেনটেন করতেই হয়, বিকজ একটা মানুষের মনের মধ্যে সেই কৌতূহলটা তৈরি হওয়া দরকার যে মানে কিছু একটা আলাদা আছে, সেটাতে আমি ধরতে পারছি না, বাট ইট ইজ দেয়ার, আমি সেটাই ভালোবাসি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা করা সম্ভব নয়, বিকজ সোশ্যাল মিডিয়া আমাদের পুরোপুরি ওপেন করে দিয়েছে। অ্যাট দিস স্টেজ তোমার নিজের বলে নিজস্ব কিছু নেই, সবাই সব কিছু জানে, এবং এখন যদি তুমি উইথড্রন হওয়ার চেষ্টা করো তাহলে এটা সিন ইন আ ভেরি ব্যাড লাইফ, হ্যাঁ, এটা খুব ব্যাড রিপারকেশন তৈরি হবে। তার মধ্যেও এখনও আই থিঙ্ক অনেক সাউথের যারা সুপারস্টার্স আছে দে স্টে উইথড্রন অনলি, বাট ওরা এখন ওই ব্যালেন্সটা মেনটেন করতে পারছে, যেখানে ওয়্যার ইউনো কিছুটা অ্যাক্সেসিবল কিছুটা নয়। সো হেন্স বিকামিং আ স্টার ইজ ভেরি ডিফিকাল্ট নাও, কারণ তুমি লার্জার দ্যান লাইফ তখনই থাকতে পারবে যখন তুমি বাড়িতে কি করো সেটা লোকেরা জানে না, একদম। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে যখন আমরা বাড়ির দরজা দিয়ে ঢুকে যাই, বিকাম ভেরি অর্ডিনারি পিপল অ্যাগেন। তো একটা মানুষের মনের মধ্যে যদি সেই ডাইকটমি থাকে যে লার্জার দ্যান লাইফ কিন্তু বাড়ি থেকে তো বাসন্ত হয়, তাহলে নোবডি ইজ গোনা টেক ইউ ফর আ স্টার। দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম। একদম। তো অ্যাক্সেসিবিলিটি ইজ অ্যান ইস্যু, সেই স্টারডমটা পাওয়াটা মুশকিল, which is why I come back to Suchitra Sen. I think the way she had kept herself withdrawn from the audience has added to the charm. সেই চার্মটা এখন তৈরি করা ইম্পসিবল। সো উত্তম কুমার এই কারণে উত্তম কুমার হয়তো হতেন না, পেশেন্স থাকতো না। সুচিত্রা সেন হতেন না কারণ দে উড হ্যাভ ওয়ান্টেড অ্যাক্সেস টু হার, অ্যান্ড সেই স্টারডমটা তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট উইথ অ্যাক্সেস। আমি আরেকটা জিনিস বলছি, আমার কাজের সূত্রে বলছি, সুচিত্রা সেনের সাথে কখন আমার ইন্টারভিউ নেওয়ার ব্যাপার ছিল না, কারণ উনি কোনো লিমিটেড জার্নালিস্টদের অ্যালাউ করতেন। তেমনটা আনন্দবাজার ছিল, আনন্দলোক ছিল তার মধ্যে, এবং তার বহুদিনের বন্ধু, তিনিও শান্তিনিকেতনের বহুদিন কাজ করেছেন, শ্রদ্ধেয় অমিতাভ চৌধুরী। এবং আমি যখন অমিতাভবাবুর কাছে যেতাম, আমি একটু গল্প বলুন না মহানায়িকে নিয়ে, আর উনি বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এই ম্যাডাম আসতেন, ম্যাডাম এই বলতেন, ম্যাডাম এই গল্পগুলো একটা রীতিমতো আছে। এটা আমি কানিকুটি, উনি তো আজকে নেই, কিন্তু মানে এখন উনি আর নেই, উনি চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু যতবার গেছি ওটা আমরা পৌঁছাতাম যে একটু বলো না, একটু গল্প প্লিজ, একটু প্লিজ বলো, এরকম বলতাম। তা আমি বলছি তোদের এত ইন্টারেস্ট, তুই একদিন চল আমি তোকে নিয়ে যাচ্ছি সুচিত্রা সেনের বাড়িতে। আমরা না বাবু, এটা পারবো না।
মানে উনি যেভাবে নিজেকে নিজে গুটিয়ে রেখেছেন, তো এইটা যেরকম ঠিক সেদিনকে মানে আজকালকার দিনে যেভাবে অভিনয় প্রেডিক্ট হচ্ছে, কোনো দিন ভেবেছিল যে মাল্টি ক্যামে মেগা সিরিয়াল হবে? এটা এখন হচ্ছে, কারণ যেহেতু সময়ের সাথে পাল্লা দিয়ে সেইভাবে এখানে টাইম এপিসোড জমা দিতে হবে, নাহলে টেলিকাস্ট হবে না। এগুলো তো হচ্ছে এখন। 5টা ক্যামেরা, তুমি নিজেই বলে যে 5টা ক্যামেরা দিয়ে তোমার ওয়েব সিরিজ শুট হয়েছে, তোমার যে সিকোয়েন্সটা। তো এইটা একটা সময় ছিল কি একটা ক্যামেরা ওইদিকে ও বলবে, এদিকে এ বলবে, এদিক ঘুরবে এদিক ঘুরবে, ক্যামেরাম্যান একটাই ছিল। এখন তো মাল্টিপল ব্যাপারটা, মানে টেকনোলজি অ্যাডভান্সড হচ্ছে, মানুষের কাছে সময়ের দামটা কমে যাচ্ছে, ঠিক আছে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এখন বলিউডে কাজ করেছো, টলিউডেও কাজ করেছো, এবং আগামী দিনেও করবে, আমি মানে আরো ভালো কাজ করবে। না না নিশ্চয়ই। তোমার কতটা ডিফারেন্স মনে হয়ে যায় দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করে? স্কেলে তো বিশাল ডিফারেন্স, বিকজ বাজেটস আর ভেরি ডিফারেন্ট। ওই পার্টটা ছেড়ে দিলাম, বাজেট তো দেখো অ্যাজ পার দ্য প্রডিউসার্স হবে। My connection to it is দেখো time is money, isn't it? So if you have more money, you have more time, and if you have more time, you can experiment more. You can give people the space they need to perform. আমি এখনো গল্প শুনি টেলিভিশনে, মেগা সিরিয়ালে আমাদের সিনিয়র অ্যাক্টরসদের কাছে, যে আমাদের সময় আমরা সারাদিনে একটা সিন করতাম, এবং একটা সিনে আমরা 8 থেকে 10 বার রিহার্সাল করতাম, তারপরে আমরা শর্টে যেতাম। এখন কিন্তু এখন সেটা নেই। ফলে ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। কাট 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 করে করে করে, মানে কাট পয়েন্ট নিয়ে এইভাবে শুট করে এডিটে অ্যাডজাস্ট করে দিল। একটা স্ক্রিপ্ট পেলাম, আমি স্ক্রিপ্টটা নিয়ে না ভাবি আমি সেটাতে আলাদা কি অফার করতে পারবো, ক্যারেক্টারটা তো আমার মধ্যে ঢোকাতে হবে। একটা রেপিটেশনের থ্রু দিয়ে অ্যাটলিস্ট ডায়লগসগুলোকে তো মানে আত্মস্থ করতে হয়। সে আত্মস্থ করার যদি সময় না থাকে, তাহলে তুমি কি করে ইমোট করবে, তুমি কি করে কথা বলবে? এই ক্ষেত্রে তোমার কি কোনো একটা পয়েন্টে মনে হয় না যে যারা নাটক, তুমি যেরকম নাটক করতে বলেছো, তুমি নাটক থেকে যারা টেলিভিশন বা সিনেমাতে আসছে, তাদের কাছে এটা অনেক বেশি গ্রিপের কম্পেয়ার টু যারা ডিরেক্টলি সিরিয়াল বা সিনেমাতে এসছে? সেটার একটা প্লাস পয়েন্ট আছে, আবার একটা মাইনাস পয়েন্টও আছে। যারা নাটক থেকে আসেন তারা অফকোর্স গ্রিপের মধ্যে, বাট তাদের রিদমটা অন্য। মানে ফর ইনস্ট্যান্স, নাটকে একটা প্রচণ্ড লাউডভাবে অভিনয় করতে হয়, কারণ ফার্স্ট সিট থেকে লাস্ট সিট পর্যন্ত গলাটা পৌঁছতে হয়, এবং আমি যে অ্যাকশনটা করছি, আমি যদি এই কাপটা এইভাবে তুলি, আমি স্টেজে এইভাবে তুলবো, কারণ লাস্ট সিট অবধি সেই অ্যাকশনটা প্রোনাউন্সড হতে হয়। সেটা কিন্তু কোথাও একটা গিয়ে ক্যামেরার সামনে তো হয় না, সেটা হবে না, ইউ টু রিডিউস। ফলে আমি যখন প্রথম বম্বেতে কাজ করতে শুরু করলাম, ফার্স্ট ইনস্ট্রাকশনস দ্যাট আই ওয়ার গিভেন ইজ কম কর দিজিয়ে স্যার, কম করে দিজিয়ে। বিকজ আমি টেলিভিশনে যখন কাজ করতে শুরু করলাম, তখন লাইক বাড়াতে 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 ওটা বডির মধ্যে ঢুকে যায়, তো সেটাই বেরোচ্ছিল প্রথমে। বাট ওয়েন আই স্টার্টেড রিডিউসিং দ্য মানে স্টাইল অফ অ্যাক্টিং, একটু ডাউন করলাম, একটু আন্ডারস্টেটেড করলাম, টোটালি ডিফারেন্ট অ্যাক্টর ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্যাম। তো এই গ্রিপটা আনতে কিন্তু সময় লাগে, অ্যান্ড সেটা ইজ মানে যতই মানুষ অভিজ্ঞ হোক, আলটিমেটলি সেই গ্রিপটা আনতে কিন্তু সময় লাগে। তো এটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। বাট আমি এইটুকু বলবো, থিয়েটারের ক্ষেত্রে বলছো ঠিকই যে এটার সাথে ধাতস্থ হওয়া খুব সহজ, বাট থিয়েটারের কিন্তু রিহার্সালস হয়। থিয়েটারে 30 দিন ধরে আমরা ডায়ালগ গ্রিপে করে তারপরে করি যা করা, ওয়ান টেক ওকে। সো এখানে কোনো রিটেক্স, তো মোমেন্টাম ইজ ইম্পর্টেন্ট। আবার স্ক্রিনে কিন্তু কেটে 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 আমরা যাই, নট সো মাচ এ মোমেন্টাম থিং। তো দের ইজ এ হিউজ ডিফারেন্স। একটা জিনিস কি বলতো, ক্যামেরার সামনে কোনো কাজ করা মানে, বা আমি যদি বলি টেলিভিশনের জন্য, একটা জিনিস যেটা মানুষকে শিখিয়েছে, যে মানুষকে ভাবায় তখন যে যখন একটা রিয়ালিটি শো দেখছো তুমি, আমি ফিকশন থেকে নন ফিকশনে গেলাম, রিয়ালিটি শো দেখছো, কোনো একটা পার্টিসিপেন্ট গান গাইছে বা পারফর্ম করছে, তার যে অ্যাসোসিয়েটস, তার যে বাবা মা বসে কাঁদছে, কান্নাটা ধরে রাখো, এই কান্না বিক্রি হয়, এই কনসেপ্টটা কিন্তু একমাত্র টেলিভিশনে এসেছে প্রথম থেকে, রাইট? ঠিক আছে, এটা কিন্তু সিনেমাতে না। সিনেমাতে দেখো, আমরা বরাবর যদি বাংলা সিনেমা সেইভাবে দেখতে যাই, যে আমরা ভীষণভাবে দেখতে পেয়েছি যে কোনো কিছু কান্নাকাটির সিন হতো, সন্ধ্যা রায়কে আমরা রেপ্লিক করতাম, যে সন্ধ্যা রায় মানে যেটা ওনার অভিনয়ের মধ্যে দিয়ে মুখে কাপড়টা দিয়ে যে কান্না, মানে একটা বাড়ির বউয়ের যেভাবে আমরা দেখে এসেছি বাংলা সিনেমা,
দেখো একটা ট্রেন্ড সেটার তো তৈরি হয়েছিল যখন অঞ্জন চৌধুরী বলো বা প্রভাত রায় বা হরনাথ চক্রবর্তী এরা যখন ছবি বানাতো একরকম, এখন সৃজিত দ্বারা ছবি বানাচ্ছে সেটা আবার আরেক রকম, ঠিক আছে? আবার কয়েক বছর বাদে এটাও ঘুরে যাবে, সেটা আরেকটা ট্রেন্ড তৈরি হবে, ট্রেন্ড ওয়াইজ ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বহু আর্টিস্ট তৈরি হয়েছে, তারা নিজেদের জায়গাটা ধরে রাখতে না পেরে তারা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ছবি কিন্তু তৈরি হচ্ছে, বাংলা ছবি জয় হোক, বাংলা ছবি আরও তৈরি হোক, কলকাতা ইন্ডাস্ট্রি যেই জায়গায় ছিল সেই জায়গায় পৌঁছক আবার। এখন তো লোকের তবু হলে টিকিট কেটে সিনেমা দেখতে যায়, মাঝখানে তো তাও যাচ্ছিল না। এত কিছু চেঞ্জ হয়েছে তুমি বলছো, একটা জিনিস কিন্তু চেঞ্জ হয়নি। দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং ইজ যখন মানুষ একটা সিনেমার সাথে অ্যাক্টার্সদের সাথে কানেক্ট করতে পারে। টিকিট কাটাটা বড় কথা নয়, টিকিট কাটার পেছনে একটা খরচা হয়, সেই খরচাটা তখনই মানুষ করবে যখন অন্য কিছু পায় চোখের সামনে। আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি না, সে কেন নিজের হার্ড আর্ন মানি থেকে টিকিট কেটে আমাকে দেখতে যাবে? সেটা অনেক কিছুর দোষ হতে পারে, সেটা লেখার দোষ হতে পারে, সেটা অভিনয়ের দোষ হতে পারে, সেটা ডিরেকশনের দোষ হতে পারে, বাট কোথাও একটা দোষটা আছে। তুমি যখন বলো যে আমরা একটা জায়গায় নেই এখন বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে, উই ক্যান বি সামওয়্যার, উই ওয়ার সামওয়্যার, আমাদের সেখানে যাওয়া উচিত, যাবো তখনই যখন সেই কানেক্টটা তৈরি হবে আবার। আমি এখনও এটা বারবার বলি এবং বিশ্বাস করি স্ট্রংলি, উই হ্যাভ লস্ট আর কানেক্ট উইথ আওয়ার অডিয়েন্সেস। আমরা যে গল্পগুলো বলি তারা দেখতে চায় না, কারণ ইটস নট অ্যাবাউট দেম। আমি যে সম্পর্কগুলোকে নিয়ে কাজ করি সেগুলো আছে হয়তো, বাট ইটস নট ইউনিভার্সাল। মানে there are certain people who have those connects with those films, there's no doubt about it, of course ওদের এফেক্ট করে, বাট একটা লার্জার অডিয়েন্সের কাছে যদি পৌঁছতে হয় ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি ইউনিভার্সাল ফিলিং। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেই ছবিগুলোই কাজ করে যেগুলো রিলেশনশিপসগুলো স্ট্রংলি ডিফাইন করতে পারে। কেজিএফ কিসের ছবি তোমার অনুযায়ী? Is it about a man trying to kill the world? No. KGF is about a film, about a guy যে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, সেটার জন্য বাকি কিছু করছে, তার মোটোই তাই, তার জন্য বাকি সব ঘটছে। মানুষ কিন্তু ও ইয়াশ এর ক্যারেক্টারটা রকি কে চিয়ার করছে বিকজ হি ইজ ক্যারিং হিজ মাদার্স ড্রিম, কানেক্ট করছে বিকজ আমাদের সবারই মা আছে, আমরা কেউ কোথাও গিয়ে আমরা সেই স্বপ্ন পূরণটা করতে চাই এবং সেটার জন্য পৃথিবীর সাথে লড়তে আমরা রাজি। সেখানে গিয়ে একটা রকির সাথে কানেক্ট হয়। Where are these characters in Bengali cinema? Whom are you going to root for? Whom are you going to cheer for? আমার মতন সে দেখে তাকে কাকে বলবে? One person is still trying, Dev. He's still trying. হ্যাঁ, যেটা দেবের যে রিসেন্টলি খাদানে যেভাবে মানে প্রমোশনসটা করেছে, জায়গায় জায়গায় গিয়ে মানে এই কানেক্টটা তৈরি করার চেষ্টা করেছে। অ্যান্ড অ্যানাদার পার্সন হুম অবভিয়াসলি যে যিনি খাকিতে মানে আর কি মেন স্তম্ভ, যার সাথে অডিয়েন্স কানেক্ট করে, ইজ জিদ্দা। হি স্টিল ট্রাইজ টু মেক দোজ ফিল্মস যেখানে একটা ক্যারেক্টারের সাথে কানেক্ট করা যেতে পারে, বাট এটা আরও বেশি করে করা দরকার। এই কথাটা সবাই যদি বুঝে তাহলে তো ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যেত। এখনও সেই সুযোগটা আছে, আমার মনে হয় আমাদের জেনারেশন সুযোগে সদ্ব্যবহার করা উচিত, আমার করা উচিত। আমাদের জেনারেশনে দের আর লট অফ রাইটার্স, দের আর লট অফ মেকার্স যারা কিন্তু এই পার্টিকুলার কনসেপ্টেই চলে। আমি যেটা বলছি শুধুমাত্র আমার মতামত নয়, ইট ইজ অলসো আ ম্যাটার। আমি তোমাকে একটা মেগা সিরিয়ালের কথা বলছি যেটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এই কারণে, আজকে শ্রীময়ী নিয়ে কথা বলি। শ্রীময়ী এমন একটা ক্যারেক্টার যেটা ইন্দ্রাণী হালদার অভিনয় করেছিলেন। সেখানে দেখাচ্ছে যে একজন গৃহবধূ তার সংসারে সে নিপুণ কাজে ব্যস্ত, ভালো করে ছেলে মেয়েদের মানুষ করেছে, তার হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং সেটাও সে মেনে নিয়েছে। তিনি একজন মানে কারণ তার আউটার স্পেসটা কিছু, আউটসাইড ওয়ার্ল্ডটা উনি জানেন না। তার জগৎ হচ্ছে ভালো রান্না করব, পরিবারকে দেখব, ছেলে মেয়ে মানুষ করব, আমি কাজ থেকে আসবে তাকে খেতে দেবো, শ্বশুর শাশুড়ি দেখবো। এই গল্পটা প্রায় অলমোস্ট 1100 এপিসোডস চলা, ইজ নট এ জোক। এবং এই টান 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 উত্তেজনা দিয়ে একটা সিরিয়ালকে ধরে রাখা, কারণ সিরিয়াল মানে প্রতিদিন হচ্ছে, প্রতিদিন সন্ধ্যে 7টার সময় অমুক চ্যানেলে খুলে তুমি দেখো। এরকম আজকাল কিন্তু ওয়েব সিরিজগুলো তৈরি হয় কিন্তু 1:1 কন্ট্যাক্টের জন্য। কারণ হচ্ছে লোকের কাছে মোবাইলে ওটা অ্যাকসেপ্টেড হচ্ছে, লোকে মোবাইল দেখছে সারাক্ষণ ধরে, চোখটা এখানে, তুমি বাসে দেখো, অটো দেখো, মেট্রো দেখো, সবাই এই করে কী যে দেখছে, এখন সবার হেডফোন। কিন্তু ঘটনাটা হচ্ছে
যে কোনো ওয়েব সিরিজ, আজকে তুমি অভিনয় করেছো বলে বলছি না, ইট ইজ মেড ফর 1:1 কন্ট্যাক্ট। ইট ইজ এবং ওরা ডেলিবারেটলি এটা চেষ্টা করছে যাতে কন্ট্যাক্ট বিং ক্রিয়েটেড বাই দ্যাট পার্টিকুলার পার্সন হু ইজ ওয়াচিং দ্য প্রোগ্রাম। কারেক্ট। সেরকম সেই ক্ষেত্রে কারেক্ট। এই জায়গাটা আজ থেকে আরও কয়েক বছরের মধ্যে আরও বাড়বে, বলি কমবে না। মেবি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো টেলিভিশন আস্তে 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 কিন্তু পেছন দিকে যাচ্ছে। যেরকম নিউজ পেপার আজকাল সবাই ডিজিটাল ফরম্যাট পড়ে, টেলিভিশনও আজকাল চোখে এই যে আইপিএল হচ্ছে বা আইপিএল খেলা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি হচ্ছে আমরা মোবাইলেই বসে দেখে নিচ্ছি, আমাকে চালিয়ে দেখতে হবে না। আমি কয়েক সপ্তাহ আগে যখন ইনঅগ্রাল দেখলাম, হঠাৎ করে দেখলাম স্ক্রিনের কোণায় দিচ্ছে 1.9 crore 2.3 crore ভিউয়ার হানা টানা করে বাড়তে থাকছে। যখন খেলাটা চলছে দেখি অলমোস্ট 10 ক্রস করে গেছে। তাহলে মানুষ তাহলে কতক্ষণ দেখছে, কেউ তোর বাড়িতে বসে আজকাল বাড়িতে বসেই দেখতে হবে, এই ফরম্যাটটাই চলে যাচ্ছে। ডেফিনেটলি। বাট আমি তোমার একটা কথার সাথে দ্বিমত, যেটা হচ্ছে যে তুমি বলছো না যে এই যে ব্যাপারটা মানে 1:1 ব্যাপারটা বাড়বে, আই ফিল কোয়াইট দি অপোজিট। মাসলি হবে বলছে, একটা অভ্যেস হয়ে গেছে আলাদা থাকার, এবং আলাদা থাকায় সাইকোলজি যারা পড়ে তারা বলতে পারবে আলটিমেটলি ইট লিডস টু আ সেন্স অফ ডিসপেয়ার। মানুষ, হিউম্যান বিংস আর মেড ইন সাচ আ ওয়ে যেখানে ইউ ক্যানট স্টে অ্যাওয়ে ফ্রম বিং ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। আমরা যখন লকডাউনে ছিলাম তখন কি হতো, বন্ধুদের সাথে দেখা করবো, হতো না? হতো ভিডিও কল। তোমার সাথে আমি যদি এইভাবে হ্যান্ডটা শেক করি, ডাজ দিস হ্যাভ ইম্প্যাক্ট? ডু ইউ ফিল মোর কানেক্টেড হিয়ার? নাকি সামথিং এলস, যে আমি হয়তো ফোনে একটা হাই কেমন আছো এটা বললাম। সো এখন একটা অভ্যেস তৈরি হয়েছে, বাট দ্যাট উইল চেঞ্জ বিকজ আমরা আলটিমেটলি উই আর হার্ট ক্রিচার্স, আমরা ফিরে আসবো। যে কোনো অভ্যেসকে অ্যাডাপ্ট করতে তো 21 দিন গ্যাপ লাগে। হ্যাঁ, বাট এই অভ্যেসগুলো পাল্টাতে 10 বছর লাগে। হ্যাঁ, and once it's created it's very difficult to change করতে। সিনেমা উইল মেক আ র্যাম্পেন্ট রিটার্ন। আমি আজকে এই প্রেডিকশনটা করে দিচ্ছি, জানি না হয়তো লাইক 5 years later nobody will even see this video, but this prediction will come true. Cinema will make a rampant return. এই যে অভিনয় করছো, বলিউড টলিউডে করেছো, বলিউডে করেছো, ফ্যান ফলোয়িং এর ক্ষেত্রে কি মহিলাদের কলস কিরকম আসে? তুমি একটা সুন্দর লম্বা চওড়া মানুষ, তো মহিলাদের তো একটা হার্ট থ্রব হয় এরকম। আমি জিজ্ঞেস করিনি গার্লফ্রেন্ড নিয়ে, আমি জাস্ট বলেছি ফ্যান ফলোয়িং। আই থিঙ্ক সব মানে মেল বা ফিমেল বা ডিফারেন্ট এজ ক্যাটাগরি সবার থেকেই মোটামুটি ইকুয়াল ভালোবাসা পেয়েছি। অফকোর্স একটা এক্সাইটমেন্ট আমি লোকেদের চোখে দেখেছি। আমি কালকেই শ্যুট করছিলাম আউটডোরে, একটা রোডে শ্যুট করছিলাম। লট অফ ফিমেল ফ্যান্স কেম আপ অ্যান্ড দে টুক ফটোস, বাট লট অফ মেল ওয়ান্স ডিড অলসো। তো আই ডোন্ট থিঙ্ক মানে আলাদা করে আমি যে ফিল করেছি তা নয়, বাট ডেফিনেটলি টেলিভিশনে তুমি একটা জিনিস দেখো, জেনারেলি আমরা বলি মোস্ট অফ দি অডিয়েন্স আর ফিমেল টেলিভিশনে। So my career, the TG. So my career started with television. So obviously female fan following একটু বেশি হওয়াটা স্বাভাবিক, তাই না? আর তোমার মতন এরকম টল হ্যান্ডসাম তো আরো হবে। মানে সাবওয়ার্ডলি কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে আমার, খাইয়ে দেবো। জীবনে প্রথম প্রেম স্কুলে তাও মানে প্রেম মানে ওই অ্যাট্রাকশন ব্যাপারটা। আমাদের এলেন বিল্লা ডিবেট বলে হতো, তো এখানে থ্রু আউট দ্য ইস্টার্ন রিজন সবাই আসতো। তো আই থিঙ্ক উড়িষ্যা থেকে ওয়ান টিম কেমেন, তো একটি মেয়ে ছিল ফ্যান্টাস্টিক ডিবেটার, আমিও নিজে ডিবেট করতাম। তো অবভিয়াসলি দেয়ার ওয়াজ আ সেন্স অফ থিং অ্যাট্রাকশন ওভার দ্যাট, বাট দ্যাট ওয়াজ ওই একদিনেরই, মানে একদিন দেখা হয়েছে, ওই দিনই শুরু, মানে কিছুক্ষণ কথা বললাম, পরে ভাবলাম একটা রোজ কিনে দেবো, তারপরে ভাবলাম যে কালকে তো আর দেখা হবে না। এই মিষ্টি ব্যাপারটা, এটা যদি এখনকার দিনে হতো, মোবাইল তো রয়েছে। হ্যাঁ, তখন মোবাইল ছিল না অতটা, আর বা থাকলেও আমাদের মা বাবার কাছে থাকতো, আমরা তো ফোনের কাছে অত অ্যাক্সেস পেতাম না। বাট দের ইজ আ বিউটি ইন সাম থিংস রিমেনিং ইনকমপ্লিট, তাই না? তাহলে এখন বর্তমানে তোমার ব্যক্তিগত দিকে প্রেম ভালোবাসা চলছে কারোর সাথে? হ্যাঁ, আই থিঙ্ক দ্য হোল ওয়ার্ল্ড নোজ। কাম অন, আমি জানি, আমার দর্শকরা জানে। আমার মনের মানুষ নিজে খুব বিখ্যাত একজন নায়িকা, দেবাদ্রিতা। সো উই আর টুগেদার, সেটা সবাই জানে, দর্শক খুব ভালোবাসাও দিয়েছে। প্রথম এন্ট্রি জয়ী, রাইট। এখন জানো তো জিজ্ঞেস করছো কেন? ইচ্ছা করে দিয়েছো দর্শকদের জন্য। তো যাই হোক, তো মোটামুটি তুমিও অভিনয় ফিল্ডে, তোমার গার্লফ্রেন্ডও অভিনয় ফিল্ডে, এবং আজ থেকে 5 বছর বাদে রাহুল দেবকে আমরা কোন জায়গায় দেখতে পাবো? The beauty of it is I don't know.
অভিনয় তো করবেই, ঠিক আছে, অভিনয় করবে। যদি না করি, তোমাকে এত লোকজন পছন্দ করছে, তুমি অভিনয় না করে থাকতে পারবে? আমরাই তোমাকে জোর করে অভিনয় করা। আজ থেকে 5 বছর পরে আই হোপ আই উইল বি ইন দি অডিয়েন্সেস হার্টস অ্যান্ড মাইন্ডস, নাথিং এলস। আর এর চেয়ে বেশি কি চাওয়া, তাই না? পরিচালনা করার ইচ্ছা আছে, ঠিক সময়। আমি খুব ইনস্টিংটিভ এই ব্যাপারে। সো কি ধরনের কাজ করতে চাও? মানে আমি বলছি সিনেমা অবভিয়াসলি, কিন্তু কি ধরনের ছবি করতে চাও? যেটা মানুষকে এন্টারটেইন করবে, কানেক্ট করবে এবং তার মাধ্যমে হয়তো সোসাইটালি একটু ভালো জিনিস কিছু বলতে পারে। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। তোমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ টেক্কা দেওয়া হচ্ছে আমাদের চেন্নাই ইন্ডাস্ট্রি, কারেক্ট। এবং আমরা সোকাল গত কয়েক বছরে দেখলাম যে সাউথে তৈরি ছবি সেটা হিন্দিতে হচ্ছে, সেটাই আবার বাংলাতে তৈরি হচ্ছে, এটা আমরা দেখছি। আমি দেখো, কন্টেন্ট যদি ভালো থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে করা যায়, কারেক্ট। ঠিক আছে, সেই দিক থেকে তোমার সাউথের দিকে তোমার কার অভিনয় ভালো লাগে? এরে, এটা খুব লোডেড কোয়েশ্চেন, কারণ সবাই এত ভালো, বাট আমি দুজনের নাম নেব না, আমি বলছি কারো অভিনয়, মানুষ হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো, বুঝলাম না, কিন্তু মানে কার অভিনয়টা ভালো লাগে? লোডেড কোয়েশ্চেন এই জন্য বলছি কারণ অভিনয়ের অনেক ডিভিশনস থাকে। পারফরমেন্স করার ক্যাপাসিটি, অডিয়েন্স টানার ক্যাপাসিটি, সুইটনেস এ অন স্ক্রিন, অভিনয়ের স্কিল। 3টে নাম নিচ্ছি: কারিজমা অ্যান্ড ফিজিক্যাল প্রেজেন্স প্রভাস, ওকে, ঠিক আছে, অডিয়েন্স কানেক্ট অ্যান্ড সুইটনেস অন স্ক্রিন মহেশ বাবু, আর থার্ড নেম অভিনয় অ্যাবিলিটি ফাহাদ ফাসিল। ক্যা বাত। এরা 3জন মিলিয়ে মানে দেয়ার ইন মাই হার্ট। যদি কোনোদিন ওই ইন্ডাস্ট্রি থেকে ডাক পড়ে যাবে অভিনয় করতে, ভাষাটা শিখতে হবে, বাট ওয়াই নট? তোমার কি মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে ভাষাটা শিখতে হবে? আমি শিখতে চাইবো, হ্যাঁ, বিকজ সেই শিখতে পারলে তো খুবই ভালো, নাথিং লাইক ইট। ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট ইউ শুড ডু ইট ভেরি পিওরলি, মানে নট ডিপেন্ডিং অন কোনো কেউ ডাব করে দেবে বা সামথিং। আমি খুব মানে আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট যে হয়তো গলা ডাব হয় অন্য ভাষায়। অফকোর্স ইটস ইম্পর্টেন্ট আজকের ডেটে মানুষের কাছে পৌঁছানোর জন্য, বাট আই উড ওয়ান্ট টু ডাব ইন মাই ওন ভয়েস। আমার একটু আছে ওই ব্যাপারটা। আর এমন নয় যে সুযোগ আসেনি, ইটস জাস্ট দ্যাট উই আর স্টিল ইন প্রসেস। হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা নেই। ছোট কয়েকটা প্রশ্ন করবো। তোমার প্রিয় রং? লাল। প্রিয় খাবার? বিরিয়ানি। আর প্রিয় কোল্ড ড্রিঙ্কস খাও না? কোল্ড ড্রিঙ্ক এখন কোক জিরো, কোক জিরো। ডায়েট কোক খেতে হয়। আইসক্রিম? আইসক্রিম তো চকলেট। আচ্ছা, ফেভারিট অথর? ভেরি লোডেড কোয়েশ্চেন। ছোটোবেলা মাই এন্টায়ার চাইল্ডহুড ওয়াজ জিকে রোলিং। প্রিয় বলবো না, ফিউ অফ, মানে গ্রুপ অফ ফিউ, এরকম ব্যাপার। বার্নার্ড শ, নাম নিলে প্রবলেম। জিকে রোলিং, বার্নার্ড শ, শেক্সপিয়ার? শেক্সপিয়ার ওয়াজ টু কমপ্লিকেটেড ফর মি। মানে অবভিয়াসলি পড়েছি, বাট আই উড লাইক, স্কুলে থাকতে পড়তেই হয়েছে। স্কুলে থাকতে পড়তেই হয়েছে। আই উড লাইক সামথিং সিম্পলার। স্যালি রুনিকে খুব পছন্দ আজকাল। আচ্ছা, স্যালি রুনি, আই এম রিয়েলি লাইকিং হার রাইটিং। আর অথচ আই থিঙ্ক অনেক নাম নিয়ে এনে ফেলবো, মানে 500-600 খানা নাম হয়ে যাবে, কি দরকার। বাট দিস আর মোর লেস ইট। ফেভারিট পাস টাইম? বই পড়া, বই পড়া। সেটা বলছিলে তুমি। গান গাও? বাথরুমে। এত সুন্দর ভয়েস নিয়ে কেন কি গানটা গাও না বলো তো? আমি লজ্জা পাই গান গাওয়া নিয়ে। আই থিঙ্ক পার্টিজেও লোকেরা সবাই বলে একটু গান গাও, আমি খুব লজ্জা বোধ করি আর খুব একটা গাই না। বাট ইয়া, আই সিং টু মাই সেলফ। স্টার সাইন কি তোমার? এরে কাস্প, এরিজ অ্যান্ড টরাস। কত তারিখ? 20 তারিখ এপ্রিল। তোমার সাথে আমার মিল আছে। হ্যাঁ, তাই? তুমি যে অভিনয় করছো, তোমার সমসাময়িক তোমাদের বন্ধু বান্ধব লেভেল, আমি জানি তোমার বন্ধুর সংখ্যা অনেক বেশি, আমি সেটা বলছি না, মানে কেউ যদি কোনো ভালো কাজ করে সেটা আনন্দ পায়, তোমার কাজ দেখে তারাও প্রশংসা করে, তাদের কাজ দেখে তুমি প্রশংসা করে, এটা জেনারেল জেস্টার। তুমি সমসাময়িক লেভেলে যাদের সাথে অভিনয় করছো, তাদের সমসাময়িক অভিনয় দেখে কোনটা বেশি ভালো লেগেছে? আই থিঙ্ক
দ্য ওয়ান পারফরমেন্স যেটা এভরিবডি ইজ টকিং অ্যাবাউট অ্যান্ড রিসেন্টলি সে পারফরমেন্স পুরস্কৃত হয়েছে হচ্ছে চলচ্চিত্রতে তানিকার পারফরমেন্স। শি রিসিভড এ ফিল্মফেয়ার ফর ইট অ্যান্ড বন্ধু বলে বলছি না, শি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যান্ড শি ইজ গট হার ডিউ। এবং ওর মতন আরও অনেকেই আছি আমরা ইন দিস জেনারেশন, উই আর অ্যাকচুয়ালি অল ভেরি গুড ফ্রেন্ডস। একজনের নাম নেওয়াটা ঠিক হবে না, বাকিদেরও নামটা নেওয়াটা আই থিঙ্ক উচিত। সত্যম, সুহত্র, দেবপ্রিয়, বিক্রম সোলাঙ্কি, আমি উই আর অল ভেরি স্ট্রং ফ্রেন্ডস। তো we are trying to do our best and in fact Tanikar ব্যাপারটা we are planning on celebrating as well because in one way আমাদের generation ভীষণ united, আমাদের generation of actors, of directors, writers, we are very united. So we want to do good work, ভালো কাজ করতে চাই, we have the capacity to do it এবং আশা করি over a period of time যেরকম তানিকা আজকে has started the entire flow, that all these actors that we have within our generation, they get the due that they deserve. So they're there, let's see কি হয়। তোমার 3টে ছবির কথা বলছি, তোমার শহরের উষ্ণতম দিন, পদাতিক তো আসবোই, মানে তুমি যাকে পছন্দ করো তাকেই অভিনয় করে দেখিয়েছ। আরেকটা হচ্ছে তোমার আইকুকুয়া। এই 3টের অভিজ্ঞতাটা কী ছিল? পদাতিকটা প্রথম। সো শ্রীদার সাথে আমার খুব ভালো টার্মস, অবভিয়াসলি বিকজ আই অ্যাসিস্টেড হিম। এবার একদিন শ্রীদা কল করেন, আমাকে বলেন দুটো রোল এর মধ্যে একটা জিজ্ঞেস করে বলেন তুই এটা করবি না এটা করবি। তো একটা ছিল অমিতাভ অবভিয়াসলি, আরেকটা রোল আমি নাম নিচ্ছি না বিকজ ইটস প্লেড বাই অ্যানাদার অ্যাক্টর, আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিসরেসপেক্টফুল। তো তখন উনি বলেছিলেন এই দুটোর মধ্যে কোনটা করি। আমি অ্যাকচুয়ালি অন্য অ্যাক্টরের নামটা নিয়েছিলাম because I was very scared of playing Amitabh on screen because obviously মনের মানুষ তো বুক ধরপড় করছিল। তো I took the other actor's name. তো উনি বললেন, উনি সোমনাথদার সাথে কথা বললেন, মেকআপ আর্টিস্ট ফর দ্য প্রোস্থেটিক্স অ্যান্ড এভরিথিং। তখন সোমনাথদা বললেন ওর অমিতাভ করা উচিত, ও যেরকম ওর চাউনি, ওর যেরকম ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ, অমিতাভ বেটার মানাবে। শ্রীদা এগ্রি করলেন, বলে তুই অমিতাভটাই কর। অ্যান্ড বিশ্বাস করো যেদিন সিনটা শ্যুট হবে সেদিন আমার বুক ধরপড় করছে সকাল থেকে, মানে নার্ভাসনেস কাকে বলে সেদিন আমার হয়েছে। এবং ক্রেডিট টু শ্রীদা অ্যান্ড চঞ্চলদা অফ অল পিপল, বোথ অফ দেম মানে খুব সুন্দর করে আমাকে ঠান্ডা করে দিল অ্যান্ড আই পারফর্ম টু হোয়াট এভার এক্সটেন্ট আই কুড। এবং চঞ্চলদার ব্যাপারে আমি বলি, চঞ্চল চৌধুরী অ্যাক্টর, ব্রিলিয়ান্ট, কাজ দেখেছি আমরা, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, বাট এ ব্রিলিয়ান্ট এবং হিউম্যান গায়ক, ব্রিলিয়ান্ট সিঙ্গার, বাট এ ব্রিলিয়ান্ট হিউম্যান বিং। ওনার মেকআপ ম্যানে আমি গেলাম টু টক টু হিম, অবভিয়াসলি স্টারস্ট্রাক হয়ে গেছিলাম কথা বলতে। গিভ মি দ্য অ্যান অ্যাবসলিউট হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আর বসে বসে গল্প করলেন, বাংলাদেশে কীভাবে কাজ হয় বললেন, এখানে কীভাবে কীরকম অভিজ্ঞতা সেটা বললেন, আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করি না করি না। ইটস এ ভেরি লং কনভারসেশন। একটা হয় না যে আমরা আমাদের সিনিয়র থেকে কিছু মানে কথার মাধ্যমে অনেক কিছু পেয়ে যাই। ইটস ভেরি এনরিচিং, ভেরি এনলাইটনিং, ইটস বিউটিফুল। আর অন দ্য ডে আই থিঙ্ক শ্রীদার সাথে মজার ব্যাপার হয়েছিল, শ্রীদা হাসছিল থ্রু আউট বিকজ হি কুড সি দ্যাট আই ওয়াজ টেন্স অ্যান্ড নার্ভাস আর চলছে ব্যাপারটা। বাট আমার কাছে ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ তুমি তো জানো আই সেড দ্যাট অমিতাভ ইজ দি আইকন ফর মি। তো বিং এবল টু প্লে হিম ওয়াজ সামথিং এলস। কখনো মিট করেছো? সো যখন আমি ছোট ছিলাম তখন আকস বলে একটা ছবি বেরিয়েছিল, তো আমি তখন তো বিশাল ফ্যান, লাভাচি বাবাও বিশাল ফ্যান। তো আমরা তাজ বেঙ্গলে খেতে গেছিলাম জাস্ট টু সি হিম, যদি আমরা দেখা দেয় না আর কি ভদ্রভাবে দেখতে পারি। উনি বেরিয়েছিলেন, বাট হি ওয়াজ সারাউন্ডেড উইথ সো মেনি পিপল। আমি তো খুব ছোট্ট পা নিয়ে তখন ছোটো ছিলাম, ছোটো পা নিয়ে দৌড়েছি ওনার পেছনে দেখবো বলে। তখন অবভিয়াসলি একজন বাউন্সার একটু বললেন যে তুমি যেতে পারবে না। খুব দুঃখ পেয়েছিলাম সেদিন, খুব দুঃখ পেয়েছিলাম। বাট আই প্লেড ইট, সো একটা সার্কেল কমপ্লিট হয়ে গেল। আর ইচ্ছে এখনও আছে টু মিট হিম অ্যান্ড লেটস সি, আই হোপ সো। বাবা বলেছে সবই তো ঠিক আছে, অমিতাভের সাথে যে যেদিন পার্টটা করবি সেদিন মানবো, লাইক ঠিক আছে দেখা যাক। বাবা তো তোমার অভিনয়ের এগেনস্টে ছিল। বাবা অ্যাকচুয়ালি আমার অভিনয়ের এগেনস্টে ছিল না,
অন্য কাজ বাদ দিয়ে অভিনয় করাটা উনি পছন্দ করতেন না। অভিনয়ের সাথে যে ইনস্টেবিলিটিটা আসে সেটার এগেনস্টে ছিল। আচ্ছা, যে কোনো মানে বাবা বা মা তার এখন কি বলেন কাকু? এখনো বলে যে ভীষণ ডিফিকাল্ট একটা কাজ ঘাড়ে নিয়েছিস, বাট এখন ফুললি ব্যাক করে, বিকজ নাও আমার ফ্যামিলিতে সেই বিলিফটা হয়ে গেছে দ্যাট আইল মেক ইট। তো এখন সবাই এবার পেছনে দাঁড়িয়ে আছে, ঢালের মতন পেছনে দাঁড়িয়ে আছে। তোমার অন্য দুই ছবির কথা আসি, শহরের উষ্ণতম দিনে। ওয়ান অফ দ্য ফিল্মস যেটা আই হ্যাড দ্য মোস্ট ফান শুটিং, ইনফ্যাক্ট গল্প বলি, বিক্রম, সোলাঙ্কি, অনামিকা, আমি, দেবপ্রিয় মানে তোতন, আমরা পাঁচজন উই ওয়ার প্লেইং 5 ফ্রেন্ডস ইন দ্য ফিল্ম। বাট আমরা পাঁচজনই যে খুব একটা একে অপরের সাথে কাজ করেছি তা নয়। সোলাঙ্কির সাথে আমার কাজ হয়েছিল প্রথম কাদম্বিনীতে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট রেস্ট হ্যাড নট ওয়ার্ক উইথ। তো ডিরেক্টর অ্যান্ড ক্রিয়েটিভ টিম খুব টেনশনে ছিল যে আমাদের বন্ধুত্বের কেমিস্ট্রিটা হবে কি হবে না। তো আমরা ওয়ার্কশপসের জন্য আমাদের ডাকা হলো, রিডিং করলাম আমরা, তখনও খুব একটা দেখা যায়নি ব্যাপারটা। তো ডিরেক্টর ওয়াজ কোয়াইট টেন্স। আমাদের যিনি অ্যাক্টিং কোচ ছিলেন সুজয়দা, উনিও খুব টেন্স যে কী হবে। প্রথম শটটা উইচ উই গেভ, ট্রেলারে ওই শটটা আছে যেখানে পাঁচজন বন্ধু মিলে ঘাটের সামনে দাঁড়িয়ে মজা করছে। বিশ্বাস করো আমাদের জাস্ট ডিরেক্টর বলে দিয়েছিলেন যে কিছু একটা ফান কর তোরা, বিকজ ইউ হ্যাভ টু, দিস ইজ দ্য শট উইচ সেজ দ্যাট ইউর ফ্রেন্ডস। তো আমরা তখনও জানি না কী করবো, জাস্ট সবাই একে অপরের দিকে তাকিয়ে আছি। বিশ্বাস করো অ্যাকশন বললো, এভরিথিং কেম ন্যাচারালি। এ ওকে ধরে পেটাচ্ছে, ও ওকে হাওয়ায় ছুড়ে দিচ্ছে, অ্যান্ড ইট কেম আউট বিউটিফুল। যখন যেই মুহূর্তে শটটা কাট বললো না, আমরা পাঁচজন একে অপরের দিকে তাকিয়েছি আর চোখে চোখে কথা হয়ে গেছে যে হয়ে গেছে ব্যাপারটা, দ্য কেমিস্ট্রি হ্যাজ কাম। সেটা আবার এক স্টেপ আরও নিল যখন একটা শ্যুট থেকে আরেকটা শ্যুটে আমরা লোকেশন শিফট করছিলাম, রাত তখন বাজে 1টা, আমরা একটা হসপিটালের সিন করে আমরা এসপ্লেনেডের দিকে যাচ্ছিলাম। তো মাঝখানে আমরা হঠাৎ করে সবাই ডিসাইড করলাম যে পাঁচজন আমরা একসাথে যাব একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন। তো আমরা প্রোডাকশনের গাড়ি না নিয়ে আমাদের একজনের গাড়ি নিয়ে গেছি। এবার বেরিয়েছি আমরা আগে, হঠাৎ করে ওরা ওইখানে পৌঁছে দেখছে আমরা পৌঁছোইনি। আমাদের ফোন করে তোমরা কোথায়? আমরা এখান থেকে বলছি যে না আসলে গাড়ি একটু খারাপ হয়ে গেছিলো, একটু সময় লাগছে। আমরা গেছিলাম বলওয়ান দুধ কলা আর চা খেতে। আমরা গিয়ে মানে ওই লেভেলের মাদ্রামো আর কি, কলেজ লেভেলের মাদ্রামো করে আবার শর্টে টাইমলি পৌঁছে গেছি, কিন্তু ওরা টেনশনে পড়ে গেছে যে এটা তো আমাদের আগে বেরিয়েছিল, পৌঁছোয়নি কেন। সো দ্যাট ওয়াজ দ্য লেভেল টু উইচ উই হ্যাড বিকাম ফ্রেন্ডস, এবং সেটা অডিয়েন্স দেখেছে অন স্ক্রিন। অ্যান্ড বিশ্বাস করো কলেজ স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান দে ওয়ার লাইক এটা তো আমরা, এটাই ফার্স্ট রিঅ্যাকশন, এটা তো আমরা, রিগ্রেট করে না, এটা তো আমরা। আর সেটাই সবচেয়ে বড় কমপ্লিমেন্ট ছিল, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট। আইকো কোয়ায় বোমবাদার সাথে কাজ করেছে। প্রথমত বোমবাদার সাথে প্রথমবার কাজ করা, সেকেন্ড হচ্ছে যে ওই সময় আমি একটা টেলিভিশন শো করছিলাম, তো শিডিউল ওয়াজ ডেঞ্জারাস। শিডিউলের মধ্যে যেটা গন্ডগোল হয়ে গেছিলো যে যখন ক্লাইম্যাক্সের সিনগুলো শ্যুট হচ্ছে তখন সারা সকাল ধরে আমি সিরিয়াল শ্যুট করছি, সারা রাত ধরে আমি সিনেমা শ্যুট করছি, আইকো স্কোয়ার শ্যুট করছি। এবার আইকো স্কোয়ার প্রথম দৃশ্য যেটা শ্যুট করেছিলাম ওয়াজ দ্য ক্লাইম্যাক্স সিন। আচ্ছা। তো প্রথম দিন খুব নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছি আমি বোমবাদার সামনে, বোমবাদা একদম পুরো জোনের মধ্যে রেডি। একটা শট ছিল যেখানে একটা টিউব লাইট ফাটানো হয় আমার মাথায়, অবভিয়াসলি বডি ডাবল করেছিল, আমি তো পারতাম না করতে। তো টেনশনের মধ্যে তখন লাস্টে বোমবাদা বলল চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। ওইভাবে শ্যুট করলাম। আইকো স্কোয়ার ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম বিকজ কেউ হাফ টাইম পর্যন্ত জানতে পারেনি যে আমি ভিলেন। তো প্রথমে দিতিপ্রিয়ার অপোজিটে ছিলাম, তো রোমান্টিক ইন্টারেস্ট ছিলাম, তো খুব প্রচুর গান হয়েছে, হয়েছে মিষ্টি সুন্দর। হঠাৎ করে লাস্টে দেখা গেলো যে এই হচ্ছে ফাসাদ কি চড়, এই হচ্ছে যত নষ্টের মূল আর কি। তো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স দেয়ার। জিদ্দার সাথে প্রথম দেখা, সবচেয়ে মজার গল্পটা হয়েছে অ্যাকচুয়ালি প্রেমিয়ারে। আমি যেদিন আমার ছবির প্রেমিয়ার হয়, আমি ছবিটা কিন্তু অডিয়েন্সের মাঝখানে বসে দেখতে পারি না, বিকজ আমার অডিয়েন্সের রিয়াকশন দেখতে খুব ভয় লাগে ফার্স্ট যে শোগুলোটা সেগুলোতে। তো আমি একটা আইনক্সে প্রিমিয়ার হয়েছিল, আমি সাইডে দাঁড়িয়ে আছি, একটা বাইফার্কেশন থাকে মানে ডিভাইডার থাকে, সেখানে দাঁড়িয়ে যেতে অডিয়েন্সের মুখ না দেখতে পারি, সেখান থেকে ছবিটা দেখছি। হঠাৎ করে পেছন থেকে একটা গলা এলো, আরে তুমি এখানে কি করছো? ঘুরে দেখলাম জিদ্দা দাঁড়িয়ে আছে।
জিতা আমি দেখতে পাচ্ছি না, আমার তো নার্ভাস লাগে খুব। হ্যাঁ আমারও নার্ভাস লাগে, আমিও তাই জন্য এখানেই আছি। কাঁধে হাত দিয়ে সারাক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন আমার সাথে থ্রু আউট দ্যাট টাইম। দ্যাট ওয়াজ দ্য ডে when I realized that Jeeta is a fantastic human being. ইজ এ নাইস ইং। He's a fantastic human being. এবং তার মানে এই না যে অন্যরা খারাপ, অন্যরাও ভালো, কিন্তু জিদ্দারাও না of course not. আমার সাথে যে অভিজ্ঞতাটা আমি সেটা বলছি। তো তারপরেও আমি জিদ্দার সাথে যখন দেখা হয়েছে, হি ইজ অলওয়েজ বিন ভেরি সফট, ভেরি কাইন্ড উইথ মি। স্টুডিওতে দেখা হয়েছিল একটা, স্টুডিওতে আমি তখন একটা পুলিশ অফিসারের রোল করছিলাম একটা টেলিভিশন শোয়ে। তো জিদ্দা ওয়াজ শুটিং ফর আই থিঙ্ক বুমারাং সেই সময়, তো ভারত লক্ষ্মীতে শ্যুট হয়েছিল। তো জিদ্দা এসে দেখলো, ইমিডিয়েটলি রেকগনাইজ করলো, বলে আরে তুমি কেমন আছো? আমি বললাম ভালো আছি স্যার। তো হ্যাঁ তোমার দেখতে কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে পুলিশ ইউনিফর্মে। থ্যাংক ইউ। মানে হি ডাজ দিস থিংস। খাকির ট্রেলার লঞ্চের দিন সামনে দিয়ে বেরিয়ে গেছিলেন, হঠাৎ রিয়েলাইজ করলেন পিছনে আমি দাঁড়িয়ে আছি। হি স্টপড এভরিওয়ান, হি টার্ন অন, ভালো আছো, ভালো কাজ করছো, শরীর স্বাস্থ্য ভালো আছে, অলওয়েজ দেয়ার। এই জিনিসটা কিন্তু আছে, অলওয়েজ দেয়ার। এবং বম্বেতে যখন শ্যুট করলাম সেদিন জিদ্দারও শ্যুট ছিল, তো আই ওয়েন্ট আপ টু হিজ মেকআপ ম্যান, বসে জিজ্ঞেস করলো নতুন শহরে কাজ করছো, কোনো প্রবলেম হচ্ছে কি না, ভালো সেটেল হয়েছো কি না, এভরিথিং ইজ গুড অর নট। হি উইল টেক কেয়ার অফ ইউ, হি উইল লাভ ইউ, উইল টেক কেয়ার অফ ইউ। ভেরি নাইস গাই, ভেরি গুড ইউ। যে কটা চরিত্র এখনো পর্যন্ত তুমি অভিনয় করেছো, অ্যাড বাদ দিয়ে বলছি, মনের মতন ক্যারেক্টার পেয়েছো? নট ইয়েট। কী ধরনের ক্যারেক্টার অভিনয় করতে চাও? এরকম একটা ক্যারেক্টার করতে পারলে আমার মোটামুটি একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, এরকম ব্যাপার। যদি বাচ্চাবেলার স্বপ্ন পূরণের কথা বলি তাহলে ফেলুদা। অনেকে যদিও বলেছে যে আমাকে ব্যোমকেশ হয়তো বেটার স্যুট করবে। ফেলুদা ইজ আ ফিলিং, ইজ আ ভাইব, তো ওটা ইজ সামথিং উইচ আই ওয়ান্ট টু কমপ্লিট। বাট আই থিঙ্ক what I really want to play on screen is an out and out action hero. ওকে, I think I can. এখনো সেই সুযোগটা পাইনি, সেইভাবে নিজেকে তৈরি করছি যাতে পরবর্তীকালে সুযোগটা হয়। রাজকাহিনীতে তুমি এডি হিসেবে কাজ করেছো, একটা ছোট্ট পার্টও করেছি এবং একটা ছোট্ট রোল করেছো, যেটা বলছিলে তুমি। কিন্তু এডি হিসেবে কাজ করতে গিয়ে মনে রাখবার মতো কোনো ইনসিডেন্ট আছে? সাবাস, কত ইনসিডেন্ট চাও তুমি? একটা ভয়াবহ বলো, একটা আনন্দের বলো। ভয়াবহ, তো আমাদের যখন আমরা এডি হিসেবে কাজ করি আমাদের ক্রাউড কন্ট্রোল করতে হয়। তো পার্ট জোরে আমরা শ্যুট করেছিলাম কিছুটা সেকশন, তো বিশাল বড় জায়গা নিয়ে শ্যুট করা হয়েছিল বলে অনেকটা ক্রাউড কন্ট্রোল করতে হয়েছিল। তো আমরা ম্যান পাওয়ারে শর্ট হয়ে গেছিলাম আর কি, এত লোক ছিল এখানে। তো 12 দিন ধরে শ্যুট করেছি, সবাই বন্ধুই হয়ে গেছিলো। 5টা গ্রামের লোক যারা আর কি ওই জায়গা দিয়ে যেত নিজের কাজে, তারা বন্ধুই হয়ে গেছিলো। তো প্রথম দিন জোন লক করছি, হাঁ করে দাঁড়িয়ে যেতে, দাদা ওই দিকে যাবেন না, ওই দিকে যাবেন না। 4র্থ দিনের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে ওরা আসর পেতে আমার সাথে তাস খেলছে আর আমি জোন লক করছি। তো এটা তো মজার মনে হচ্ছে না, কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছি আস্তে আস্তে। শুধু ওরাই আর কি মোটামুটি জোন লক করছে, ওখানে যাস না বটে, ওরা শ্যুট করছে, এটা হয়ে গেছিলো। আমি জাস্ট একটা কথা বলছি, আমি এই ছবিটা সম্পর্কে যতদূর শুনেছিলাম যে এটার বোধহয় সেটটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেটা শটে রাখাও হয়েছে, মানে সিনেমাতে ছিল। সো আমরা এক্সটেরিয়র শর্টসগুলো আমরা একটা সেট তৈরি করেছিলাম বারজোরে, একটা মানে 1.5 তলার আমরা সেট তৈরি করেছিলাম। তো লাস্ট শট অফ আওয়ার আউটডোর শিডিউল ওয়াজ ওই সিন, ওই শটটা যেখানে পুরো হাউসটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে ওরা পুড়িয়ে দিচ্ছে আর কি। তো সেটা অ্যাকচুয়ালি আসলেই পোড়ানো হয়েছিল। দি এন্টায়ার থিং ওয়াজ বার্ন। ওটা প্ল্যান ছিল, আমরা সব শট নিয়ে নিয়েছিলাম, ড্রোনটাকে রেডি করে দিয়েছিলাম। ড্রোনটা রেডি করার পরে আমরা আগুন ধরিয়ে দিয়েছি আর সবাই এখান থেকে পালিয়েছি, কারণ অবভিয়াসলি বিশাল একটা তাপের আগুন তৈরি হয়েছিল। ড্রোনের মজার অভিজ্ঞতা, ড্রোনের কোনো রেডিও ফ্রিকোয়েন্সিতে গন্ডগোল হয়েছিল বলে ড্রোনটা না যেখানে ল্যান্ড করার কথা ছিল করেনি। অন্ধকারে, রাতের অন্ধকারে কোন টিলার পেছনে চলে গেছিলো সেটা কিন্তু আমরা কেউ ধরতে পারছিলাম না। আমরা সবাই দৌড়েছি, কিন্তু দেখার যোগ্য ছিল সৃজিতদা দৌড়েছে, বিকজ হি ওয়ান্টেড দ্যাট শট। ওই ড্রোনটা হারিয়ে গেলে ওই শটটা পাওয়া যাবে, সেটটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার তাহলে তৈরি তো করার কোনো সুযোগই নেই, মানে আউট অফ বাজেট হয়ে যেত, মানে ক্রেজি অবস্থা। উনি দৌড়েছেন টিলার ওপর দিয়ে গিয়ে, পেছনে অন্ধকারের মধ্যে দৌড়ে যাচ্ছেন। আমরা বলছি যেও না, কি আছে না আছে যে আমরা জানি না। সো হি ডিডন্ট বদার, হি জাস্ট র্যান, গিয়ে ড্রোনটা নিজেই বার করে নিয়ে এসছেন।
লাইক রিয়েলি ক্রেজি, মানে হাউ হি ডিড ইট, ওয়াই হি ডিড ইট, বাট হি ডিড ইট। আর ওই শটটা আলটিমেটলি অফকোর্স আমরা রাখতে পেরেছি বিকজ অফ ইট। এখানে বলতে হয়েছে কত কি যে সয়ে যেতে হয় অভিনয় করতে গেলে। হ্যাঁ, এবং এখানে তো এডি প্লাস অভিনয় করেছো, তারপর এরকম একটা মানে সিচুয়েশন যেখানে পুরোটা আগুন লেগে গেছে, ড্রোনের সঙ্গে ড্রোন ফ্রিকোয়েন্সি ম্যাচ করেনি বলে অন্য জায়গায় গিয়ে পড়ে গেছে, সেটা একটা আলাদা। যাই হোক, তুমি আজকে আমাদের অনেকটা সময় দিলে, অনেক কথা আলোচনা হলো, অনেক গল্প আড্ডা মারা হলো। আমার এখানে আসার জন্য তোমার জন্য ছোট্ট একটা উপহার। ও, এটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং মিষ্টি মুখ। ও বাবা, দেখো, মিষ্টি মুখটা তো একটা আমাদের ঐতিহ্য বলো বা বাঙালিদের একটা প্রথা। থ্যাংক ইউ সো মাচ যে এতটা সময় তুমি আমাদের দিলে। আমাদের দর্শকরা ইন্টারভিউটা দেখবে, কেমন লাগলো জানাবেন। এত সুন্দর সুন্দর গল্প শুনতে পেলেন, সেটা তো একটা কমপ্লিমেন্ট, বা ভালো লাগা খারাপ লাগা দুটোই জানাবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই এরকম আড্ডা যদি আরও নিয়মিত দেখতে থাকেন, আমি নিয়ে আসবো আপনাদের সামনে আরও অনেক তারকাদের। আর আমাদের এখানে তো শুধু তারকা আসে না, শুধু অভিনেত্রী বাদ দিয়ে, অভিনেতা অভিনেত্রীদের বাদ দিয়ে আমাদের এখানে গায়ক গায়িকা, তারপর হচ্ছে মিউজিক ফ্রেটার্নিটির লোক, অন্য ফিল্ডের লোক, সব রকম লোকই আসেন এখানে। কারণ তারা চায়, তাদের থেকে আমরা জানতে পাই অনেক ঘটনা, অনেক গল্প, যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। আর আমাদের তরফ থেকে তোমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ঠিক আছে? আর যেতে যেতে তোমাকে একটা বড় করে ধন্য বলে বাদ দেবো না, কিন্তু থ্যাংক ইউটা বলবো। থ্যাংক ইউ ফর হ্যাভিং। এরকম আড্ডা যদি আরও দেখতে হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তারা তো আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, আমাদের ফেসবুক রয়েছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে। সবকটি ইস মাজা বাংলা নাম দিয়ে বিনোদনের নানান রকম খবর এবং সব রকম আপডেটস পেতে আজই সাবস্ক্রাইব করুন ইটস মাজা বাংলা। দেখতে থাকুন ইটস মাজা বাংলা। এরকম খোলাখুলি আড্ডা নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ তাহলে এই পর্যন্ত। দেখতে থাকুন ইটস মাজা বাংলা, বিনোদনের নতুন মজা।